ছয়টা, ছয়টার উপরে শর্ট কমন ছিল, সাতটাও বলা যায়। আর ব্রড যে কয়েকটা দিছি মনে হচ্ছে সবগুলোই আসছে। শর্ট সাজেশনে যে কয়েকটা দাগাই দিছি। জি ভাইয়া আসছিল। জি ভাইয়া, জি ব্রড ভাইয়া খুব ভালো, খুব আসছিল। একদম একটাও বাদ কোটেশন সহ যায়নি। লিখে দিয়ে আসতে ভাইয়া। এরপরেও যদি রেজাল্ট খারাপ করেন তাহলে এখন বলেন যে কেন আমি আশা করব না, যখন রেজাল্ট দেয় যে আপনারা আমাকে মেসেজ দিবেন, বলবেন যে ভাইয়া আমার রেজাল্ট এটা আসছে, কেন আশা করব না বলেন? এরকম যদি প্রশ্ন হয় সব কমন পড়ে, কিন্তু আপনারা কি করেন, সেই মানে মেসেজ দেওয়ারও ইচ্ছা প্রকাশ করেন না, করেন? ভাইয়া প্রতি পরীক্ষায় কিন্তু মেসেজ দিছি, ওই পরীক্ষায় হচ্ছে লেট করে বের হইছি, বাস ধরবো, মোবাইল ধরি নাই, বাসে উঠছি আর আপনার মেসেজ আসছিল। আমার আমার নেওয়া কিন্তু ওটাই প্রথম পরীক্ষা ছিল আমার কোর্সের। আমি এখন কেমনে বুঝবো যে আপনারা আগে থেকে মেসেজ দিচ্ছেন কিনা? মানে এর আগে তো ভাইয়া আপনি আমাদের খবর নেন নাই, এই জন্য জানেন আমি না। বলছি যে আমি ওই সময় ছিলাম না, ওই সময় জাহিদ ভাইয়ার টপিক ছিল, জাহিদ ভাইয়া খবর নিত। উনি হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা যে কোর্স গুলো যে পড়াই, আমরা খুব আগ্রহ নিয়ে বসে থাকি, যে কারণ আমাদেরকে তো কোশ্চিন অন্যভাবে কেউ দেয় না, আপনারা দিবেন তারপর আমরা দেখতে পারি, তার আগে কিন্তু দেখার সুযোগ হয় না। আর যদি আপনারা দেরি করেন তাহলে হচ্ছে ফেসবুকে অন্যান্য গ্রুপ যদি পোস্ট করে সামনে আসে তাহলে দেখতে পারি, তাছাড়া কিন্তু দেখার অপশন থাকে না, তাই না? ভাইয়া যদিও পরীক্ষা শেষ, তারপরেও আমি একটু দুইটা প্রশ্ন করব, শর্টে যে প্রশ্ন আসছিল, হ্যাঁ বলেন। যে শিওর হতে চাচ্ছিলাম। এই যে ভাইয়া বলেন 6 নাম্বার যে এক্সপ্লেনেশনটা আসছিল, শি বোর্ড এন্ড বোর্ড দ্যাট, এটা হচ্ছে মিসেস টার্নারকে করছে না, তার বিয়ে নিয়ে যে বিষয়টা ছিল, ডিক আচ্ছা, আমি টার্নারকে। একটু কোশ্চিনটা বের করি। এটা হচ্ছে ওই যে সানস অ্যান্ড লাভার্স থেকে, এটা মিরিয়মের কথা এটা এখানে বলছে। হ্যাঁ, she bored and bored herself towards accepting him, এটা জি ভাইয়া, এটা তো সনসান লাভার্স থেকে। আমার মনে হয়েছিল। আর 7 নাম্বারটা? 7 নম্বরটা তো, এটা তো মানে এতবার এই কোটেশনটা আমরা পড়ছি, এটা তো আর বলার মানে লাগে না আসলে, এটা তো সবাই পারার কথা। মাই ইন্টেন্ডেড, মাই আইভরি, মাই স্টেশন, আইভরি থেকেও বোঝানো যায় যে এটা কোন নোবেল থেকে আসছে, জাস্ট না, আইভরি এটা তো ওয়ার্ডটা হার্ট থেকে। অফ ডার্কনেস থেকে হার্ট আসছে অফ ভাই, এটা ডার্কনেস। কোর্সের। হার্ট অফ ডার্কনেস না? জি ভাইয়া। জি ভাইয়া হার্ট অফ ডার্কনেস। সেটাই বলতেছি যে এটা আলাদা করে আসলে আমাদের চিন্তাও করতে হবে না, কারণ এখানে অন্তত একটা ওয়ার্ড থেকে দেখলেও আমরা বুঝতে পারি। আর এই কোটেশনটা যারা মুখস্থ করছেন তাদের আলাদা করে মুখস্থ করার দরকার নেই। জি ভাইয়া। তো এটা হচ্ছে ব্রডে আমি এই কোটেশন লিখছি, লিখে পরে শর্ট অ্যান্সার করতে যেয়ে দেখি এই শর্টে এটা কোটেশন দিয়ে রাখছে। যেমন শর্টের এই যে কয়েল পিটস, এটাও কমন। ন্যারেটিভ টেকনিক তো ব্রডেই পড়ছেন। নেইলি, এটা সরাসরি কমন না আসলেও এই নেইলি নিয়ে আমি বেশ কয়েকবার অনেক বিশদ আলোচনা করেছি, করি নাই? পুরো জি গল্পটা ভাইয়া। নেইলি বোর্ডেই হয়েছিল। নেইলি বোর্ডের ওই গল্পটার আলোকে মানে কথা বললেই নেইলি বোর্ড সম্পর্কে বলা যায়। তারপর হচ্ছে ব্রিজ পার্টি ফেল, এটা তো আলাদা করে দরকার নেই, এটা বারবার আমরা আলোচনা করছি। আর 6 নম্বর ভাইয়া। কোটেশনটা এটা আলাদাভাবে পড়া হয় নাই, এটা বাদ দেন। 7 নম্বরটা সবার লিখতে পারার কথা। 8 নম্বরটাও আপনাদের হুবহু কমন, 9 নম্বরটাও হুবহু কমন। এই জন্যই বলছিলাম জাস্ট এই একটা 6 নম্বরটা আপনাদের সরাসরি কমন পড়ে নাই। আর 9 নম্বর প্রশ্নটা হয়তোবা প্রশ্নটা আলাদা ছিল, এখানে অন্যভাবে আসছে। মনে আছে কিনা আমি জানি না, এই প্রশ্নটা আমি আপনাদের পড়তে বলছিলাম, অ্যাপারথাইড। হ্যাঁ দাদা মনে হয় পড়ছিলাম। নিউ ফোর্থ ইয়ার কেউ পড়াইছে। এটা তো সাজেশনে দিয়ে দিয়েছিলেন ভাইয়া। হ্যাঁ, সাজেশনেও দিছিলাম। আর ব্রড তো এই যে থিম অফ ইম্পেরিয়ালিজম বলছি, ফাদার্স অন রিলেশনশিপ এটাই বলছিলাম। তারপর অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস এটাও বলছিলাম। ব্রিটিশ জাস ইন্ডিয়া 1 নম্বর প্রশ্নটা বারবার বলছি যেগুলো পড়বেন। তারপর এই যে মেজর থিম, জাস্টিফাই দ্য নোবেল একটা আসছে নাকি? আসে নাই? আসে নাই ভাইয়া। তারপর এই যে ডিসকাস দ্য লিলি ব্রিস্কো, এটা তো বারবার বলছি যে এটা চলে আসছে। গ্রাসিস সিঙ্গিং এর ফেইল্ড ম্যারেজ, তারপর ব্ল্যাক আফ্রিকান স্ট্রিটেড, এটাও তো আসছে। মানে 8টা প্রশ্নই কমন আসছে কিন্তু, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো নিউ ফোর্থ ইয়ার যারা যারা আছেন, আজকে থার্ড ইয়ারের রেজাল্ট পাইলেন, আপনাদের কি অবস্থা? মাত্র কয়েকজন হাত তুলছে, বাকিরা কি নামায় ফেলছেন?
আপনাদের রেজাল্ট কেমন হয়েছে? ভালো নেই ভাইয়া। আমাকে বেশ কয়েকজন মেসেজ দিয়েছে, তার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট আমি পাইছি 3.46। এটা হচ্ছে সর্বোচ্চ পাইছি এই পর্যন্ত। অনেকে তো মেসেজ দেয়ই না, আর যারা রেজাল্ট ফার্স্ট ক্লাস পায় শুধু তারাই মেসেজ দেয়, বাকিরা দিতে চায় না। এটা তো ঠিক না, কারণ আমাদের 2.80 উপরে থাকলে ইংলিশ ডিপার্টমেন্টে মোটামুটি চলে, অন্যান্য ইয়ারে কাভার করে নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, যারা ওল্ড ফোর্থ ইয়ার পরীক্ষা দিচ্ছেন, লাস্ট বারের মতো নিউ ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের উপলক্ষে কিছু বলেন। পরীক্ষা অলরেডি 4টা দিয়েছেন, আর 6টা আছে, তার মধ্যে একটা ভাইবা মেইনলি, আর 5টা পরীক্ষা আছে। এখন এই যে 4টা পরীক্ষা দিয়ে আপনাদের অনুভূতিগুলো কি বলেন। আচ্ছা, এই যে উম্মে তামিমা রাকিন আপু, আপনি বলেন। জি ভাই, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরীক্ষাই খুব ভালো হয়েছে। একটা কথাই বলবো ভাইয়া যে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, আর সেটা পোয়েট্রি হোক কিংবা নোবেল হোক, থিম বেসিসে পড়তে হবে। থিমগুলো যদি সব ক্লিয়ার থাকে আর বেসিকটা যদি ক্লিয়ার থাকে, ব্রড কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন আনসার করা খুব বেশি কঠিন হবে না। আর যদি কিছু কোটেশন অ্যানালাইজ সহ মনে রাখা যায়, আমার মনে হয় প্রশ্ন মুখস্থ করার আর প্রয়োজন পড়ে না। আচ্ছা, এখন আমাদের ক্লাস আর বই নিয়ে কি বলতে চান? এটা নিয়ে তো ভাইয়া নতুন করে কিছু বলার নেই। না, বলতে হবে তো, কারণ আপনারা না বললে তো সবাই বুঝবে না, সবাই শুনতে পাবে না। সবাই তো আর আমাদের জানে না, আপনারা জানেন, আপনারা ভালো বলতে পারবেন। বই ভাইয়া প্রত্যেকটা প্রশ্নই খুব সুন্দর করে দেওয়া আছে। শুধু প্রশ্ন না, থিওরি গুলা, ক্যারেক্টার গুলা সবকিছুই সুন্দর করে দেওয়া আছে থিম সহ। তো ওখান থেকে শর্টলি পরীক্ষার আগে একবার দেখলেও হয়। আর আপনাদের ক্লাস তো ভাইয়া শুরু থেকে, যদি যারা নিউ ফোর্থ ইয়ার আছে শুরু থেকে যদি ওনারা ক্লাসগুলো করেন, বেসিক ক্লিয়ার রাখেন, আর মেইনলি থিম গুলো যদি আপনাদের রেগুলার হোমওয়ার্ক করে থিম গুলো যদি ভালোভাবে অ্যানালাইজ করতে পারে, মনে রাখতে পারে, তাহলে আমার মনে হয় পরীক্ষা খুব বেশি কঠিন হয় না। আর আপনাদের ক্লাস যদি রেগুলার করে, হোমওয়ার্ক গুলো রেগুলার করে, তাহলে তো ভাইয়া রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। হোমওয়ার্ক তো কেউ করে না, ক্লাসেই খুঁজে পাওয়া যায় না, 10-15 জন ক্লাসে যুক্ত হয়। এই যে আজকের ক্লাসেও হয়তো বেশি নাই, 10 সর্বোচ্চ হলে 15-20 জন আছে নিউ ফোর্থ ইয়ার, এটা তাদেরকে ভাইয়া খুঁজেই পাওয়া ওনারা যায়। ওনারা ভুল করতেছে। ওনারা কিন্তু ডাবল সুযোগ পাচ্ছে, আমাদের সাথে একবার ক্লাস করার, আবার ওদের ক্লাসও বাকি, ডাবল সুযোগ পাচ্ছে। তাও যদি ক্লাস না করে, এটা ওনাদের বড় ভুল হবে। পরীক্ষার আগের রাতে কভার করার মতন একটা কোর্সও নেই এখানে। এই কথাটাই তো বলতে চাইছিলাম। আচ্ছা, আর কে বলতে চান বলেন, আপনাদের জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলেন, তাদের একটু সহযোগিতা করেন, তাদেরকে একটু কি বলে মোটিভেশন দেন 2-1 মিনিটে। কেউ বলতে চান? আচ্ছা, অনেকে চিন্তা করতেছেন কে কি বলবে না বলবে, প্রয়োজনে হাত তুলেন, আমি নাম ডেকে নিচ্ছি। দাদা, অনেকেরই আবার হাত তোলাই আছে ভাইয়া। হ্যাঁ, আমি হাত নামাই দিছি সব, এখন হাত তুলেন। হ্যাঁ বলেন, কণিকা দেবনাথ। আমাদের জুনিয়র যারা আছেন ভাইয়া আপুরা, আপনাদের বলতে চাই যে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে রেগুলার ক্লাস করা। রেগুলার আপনারা ক্লাস করবেন, করে দাদারা সব গাইডলাইন আপনাদের দিয়েই দিবে, আপনারা শুধু দেখবেন, পড়ানোর পর একবার করে নিজেরা নিজেরা পড়ে নেবেন, তাহলে পরীক্ষার আগে গিয়ে ভাবতে হবে না এটা কি ছিল, এটা কি ছিল, এটা কি ছিল, কারণ দাদারা অনেক ডিটেলসে পড়ান। আপনারা যদি বইয়েও কোনো জিনিস খুঁজে না পান, দাদাদের ক্লাসে সেটা অবশ্যই পাবেন। আর নোটের ব্যাপারে তো আলাদা করে কিছু বলারই নেই। এই নোট থেকে এখন পরীক্ষার আগে সব পড়ছি। কিছু যদি ছোট ছোট বিষয়, যেমন কবি এটা কখন লিখছেন, থিম কি, টোন কি, এগুলো সব তো নোটেই আছে।
আলাদা করে এই বই খুঁজে খুঁজে বের করতে হয় না, এটা খুবই সুবিধা হয়েছে। কারণ পরীক্ষার আগে কোন বইয়ে কোনটা আছে এটা দেখতে দেখতে মাথা শেষ হয়ে যায়। এক বইয়ে হাতের কাছে সব আছে, থিম কি, সেটিং কি, লিখছেন কখন, কবির জন্ম, কবির এই যে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিংস গুলো, এগুলো বিশেষ করে খুব সুবিধা হচ্ছে। এই যেমন 20th সেঞ্চুরি নোবেলে আসছে না, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস গুলো ব্যবহার জি করা ভাইয়া। হয়েছে। আমি সেদিন যে রিভিশন ক্লাস নিয়েছিলাম, সেদিন আমি ডিটেইলসে সেটা কিন্তু বলে দিছিলাম, আলোচনা করে দিছিলাম কেন এটাকে অটোবায়োগ্রাফিক্যাল বলা হচ্ছে, কোন বিষয়গুলো আছে, অটোবায়োগ্রাফিক্যাল বলার কারণটা কি, কোন কোন ক্যারেক্টার গুলো কার সাথে ম্যাচ করতেছে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, করি নাই? জি ভাইয়া। জি ভাইয়া, করে এখন দিচ্ছিলেন। অন্তত ক্লাসগুলো যদি কেউ রেগুলার করে, আমার যেটা বিশ্বাস, অনেকে আছে যারা শুধুমাত্র এই রিভিশন ক্লাসগুলো করে আমাদের এই যে পোস্ট করতেছে যে মানে বইগুলো থেকে, অ্যালবাট্রস বই থেকে যে আমরা যে প্রশ্নগুলো পোস্ট করে দিচ্ছি পরীক্ষার সময়টায়, এগুলো পরে পরীক্ষা দিচ্ছে অনেকেই আছে। এই যে এখনো আমেরিকান পোয়েট্রি আমি পোস্ট জি করি নাই, ভাইয়া, আছে অনেকে। অলরেডি আমার আইডিতে বেশ কয়েকজন নক করছে শুধুমাত্র সেই প্রশ্নের উত্তরগুলোর জন্য। কারণ এত গোছানো উত্তর আমার মনে হয় না যে আর কোথাও পাবেন। ভাইয়া ভাইয়া আমি দিছি থার্ড ইয়ারে ইমপ্রুভ। ভাইয়া, আপনি সবাইকে জিজ্ঞাসা করেন তো যে ওল্ড ফোর্থ ইয়ারে মানে কেউ মানে স্টাডি গাইড বা অন্য কোনো বই কিনছে নাকি? আমি তো মনে করি যে এই বইটাই মানে সর্বোচ্চ আর কি আমাদের কাছে, এইটা পড়লে অনেক কিছু হয়ে যায়। বই আপু কিনেছিলাম ইন কোর্সের জন্য, কিন্তু আমরা এবার দিয়ে স্টাডি দড়ি গাইড নাই, কিনি। দড়ি নাই। আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে এটাই কথা ছিল। যদিও বই কিনে থাকে তাহলে হচ্ছে হয়তো টেবিলে সাজানো আছে, অথবা হচ্ছে যে যদি কেউ অ্যালবাট্রস খুলে না দেখে এই পর্যন্ত, বা একটু একটু দেখছে, শুরুতে দেখে এমন কিছু টপিক পড়ছে যেগুলো ভালো লাগে নাই, অ্যালবাট্রস সরায় রাখতে পারে, এরকম হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে এমন না কোনো ভাইয়া, টপিক সরায় রাখার মতো। আমি না স্টাডি গাইড ভাইয়া, নিয়ে এটা পড়ি। এটা আমিও আপনাকে বলবো। মানে আমার এটা খুবই একটা মানে খুব ভাল লাগছে, বইটা খুব গুছানো। মানে একটা বই যথেষ্ট, মানে ভালো রেজাল্ট করতে চাওয়া হোক আর সে জ্ঞান অর্জন করা হোক। আর আপনারা তো ডিটেলসই ব্যাখ্যা করেই দিচ্ছেন সবকিছু। তবে একটা বিষয় হচ্ছে, আমাদের শুধুমাত্র বইটা কিন্তু 100% না। বইটা যদি আমাদের 50% কাভার করে, ক্লাসগুলো কিন্তু বাকি 50% কাভার করে। তো এই জন্য আমরা জি ভাইয়া, সবসময় জি বলি জি বইটার সাথে ক্লাসগুলো নেওয়ার ট্রাই করবেন। যারা এই বইটা নেয় জি তাদেরকে আমরা ভাই। বলার চেষ্টা করি। তো আজকে মূলত হচ্ছে আমরা আলোচনা করব আমেরিকান পোয়েট্রি। যারা হচ্ছে নিউ ফোর্থ ইয়ার আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন। এই যে আলোচনাগুলো হচ্ছে রিভিশন ক্লাসের, এই ক্লাসগুলোতে আমরা হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি, যেগুলো আপনাদের পরবর্তীতে যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে বা হবে, সেই ক্লাসগুলোতে কিন্তু হেল্প পাবেন। যেমন এই যে একটা প্রশ্ন বের হয়ে গেছে, এই প্রশ্নটা কিন্তু আসছিল এবং আমি বলছিলাম এটা পড়ার জন্য। আচ্ছা, তো সবার প্রথমে হচ্ছে আমি বলি যে আমরা প্রথমে হচ্ছে আজকে কবিতাগুলো ওভাবে আলোচনা করব না, আমরা সরাসরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা নিউ ফোর্থ ইয়ার আছেন, আপনাদের প্রশ্নগুলো এখানে আলোচনা করা সেই সময় হয় নাই, মেইন ক্লাসের সময়। আপনারা এখানে প্রশ্নগুলো আপনাদের এখানে আলোচনা হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, ক্লাসের শেষের দিকে আমরা হচ্ছে আজকে আপনাদের আমি শর্ট ব্রড যারা পরীক্ষার্থী আপনাদের দাগাই দিব। বিশেষ করে ব্রড গুলো পড়লেই শর্ট হয়ে যাবে। ভাইয়া তারপরে একটু শর্ট গুলাও দাগাই দিন। আচ্ছা, ট্রাই করব। গুরুত্বপূর্ণ ভাইয়া কিছু বলে কালকে নেব, একটা ক্লাস নিন। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিব। হ্যাঁ ভাই, একটু নিয়েন, কারণ পরীক্ষার হলে ভাইয়া নিজেদের শেখাগুলার সাথে সাথে আপনি যেগুলো বলেন, আপনারা যেগুলো বলেন সেগুলো ভাইয়া বেশি মনে পড়ে লাইনগুলো। আচ্ছা, ঠিক আছে। তো এই যে জি শুরুতেই হচ্ছে ভাইয়া। আমাদের প্রশ্নের লিস্টটা দেওয়া আছে, শর্ট আর পেজ নাম্বার দেওয়া আছে সাথে, তারপর এখানে ব্রড দেওয়া আছে। তো আমরা হচ্ছে পড়াতে চলে যাই, ব্রডে চলে যাব। ভাইয়া, জি, বোর্ড আপনি তো চ্যালেঞ্জের ছিল। রেজাল্ট কয় মাস পরে দেয়? কিসে? বোর্ডে চ্যালেঞ্জ করলে বোর্ডে চ্যালেঞ্জ করলে
রেজাল্ট কতদিন পরে দেয় সেটা বলতেছে। আচ্ছা, রেজাল্ট পেতে পেতে ধরেন যে আপনাদের ফর্ম ফিল আপের টাইম যখন আসবে তার আগে আগে রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ নাকি আমাদের ফোর্থ ইয়ার? থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ। কারণ হিউজ একটা টাইম নেই আসলে। দাদা আমরা কয়দিনের মধ্যে বইটা হাতে পাবো? বই বই জি প্রিন্টও হয়ে গেছে, বাইন্ডিংও হয়ে গেছে, ফোর্থ ইয়ারটা ওকে। থার্ড ইয়ারের বইটার জন্য থার্ড ইয়ারের বইটা 2 দিন সময় লাগতেছে। এই জন্য হচ্ছে বইটা এখনো আমাদের হাতে আসেনি, কারণ দুইটা বই একসাথেই আসবে। আপনাদের ফোর্থ ইয়ারের বই রেডি হয়ে আছে, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা বইটা হাতে পাবো, হাতে পেলে আপনাদের কাছে পৌঁছাই দেবো। বুঝতে পারছেন? জি দাদা। ফোর্থ ইয়ারের আচ্ছা, কি বুক আমি শুনিনি, আমি মাত্র জয়েন দিলাম, প্লিজ আমাকে একটু বলেন। আপনি নিউ ফোর্থ ইয়ার না ওল্ড ফোর্থ ইয়ার? ওল্ড। ওল্ড ফোর্থ ইয়ার হলে আপনি ক্লাসে মনোযোগ দেন, এটা নিউ ফোর্থ ইয়ারের ক্লাসের কথা বলা হয়েছে, বইয়ের কথা বলা হয়েছে নিউ ফোর্থ ইয়ারের। ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমাদের এই যে ভাইয়া ইমিলি ডিকিনসন, ফর্ম ফিল আপের কি অন্তত 1 মাস আগে রেজাল্ট দিবে না বোর্ড চ্যালেঞ্জের? 1 মাস আগে বলা মুশকিল, এত আগে আসলে অত দেয়নি মনে আগে হয় আর অত কি। আগে দেয় না তো, দশ হ্যাঁ। 10-12 দিন আগে এরকম দেয়। আচ্ছা দেখেন, আমরা ইমিলি ডিকিনসন থেকে যে কয়েকটা প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছি বা যেগুলো পড়বো, তার মধ্যে আমরা পড়বো হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ ডেথ। দাদা স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিই নাই? না ভাইয়া। না ভাইয়া, সেটাই বলতেছিলাম। আচ্ছা একটু, আমি তো ভাবছি স্ক্রিন শেয়ার দিয়েছি। পরীক্ষার হলে অ্যালবাট্রস নিয়ে কি লেভেলের যে শো অফ করতেছি ভাই! আমাদেরকে একটু শোনান। আমি বই আলাদা করে ফেলছি ভাইয়া। ওই যে যাই না এক্সাম হলে, যাওয়ার পরে অনেকের দেখি এই নোট সেই নোট, কেউ আবার ওই স্পেসিফিক সাবজেক্টে যে সাবজেক্ট এক্সাম থাকে ওই সাবজেক্টের কয়েকটা পিডিএফ থেকে অ্যান্সার ওভারভিউ প্রিন্ট আউট করে নিয়ে আসছে। তারপর আমাদের কয়েকজনের হাতে বিশাল বড় একটা অ্যালবাট্রস নিয়ে যাই, তারপর ওরা 2-1 লাইন পড়ে পড়ে তারপর আমাদেরকে রিভিউ দেয়, বলে কোথা থেকে নিছো এই সেই। তারপর তো ভাইয়া একসাথে শো অফ করে দিয়ে চলে আসি ভাব সব নিয়ে। ভাই এটা আমার সঙ্গেও হয়েছে। সবাই আলাদা তাদেরকে আলাদা হেল্প নোট করতে নিয়ে পারতেন। আসে, পরে হচ্ছে আমি যখন বই নিয়ে যাই তখন বলে যে এটা কি বই আবার অ্যালবাট্রাস, এটা কোথায় থেকে নিয়েছো, এটাতে কি সব সাবজেক্ট থাকে? আমি বলি হ্যাঁ থাকে তো, পরে একবার করে দেখতে চাই পরীক্ষা হলে। আমার সঙ্গেও হয়েছে থার্ড ইয়ারে। আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের দেখে কেউ লেখে নাকি আপনারাই দেখে লেখেন? কার থেকে দেখবো ভাইয়া? পাশে ছেলে, পিছনে একটা মেয়ে আছে, তার পাশেও ছেলে। তো ভাইয়া সমস্যা ভাইয়া কি? দেখা দেখা দরকার যাবে। হয় না, ইনশাল্লাহ আপনারা দেখে কি যেগুলা লেখা পড়াইছেন ভাই? ওইগুলা থেকেই আসে, ব্রিফ শর্ট বোর্ড সবগুলা আলহামদুলিল্লাহ এগুলা থেকেই আসে। ব্রিফ কারোর থেকে হেল্প পেলেও ভাইয়া পেতে আমাদের পারি, তেরো দেখে না পারলে কিছু পারি না। আশা নিজে করি যা হচ্ছে তাই ভাই। সামনের এলবার্টোস পরীক্ষাও, পড়লে সেটও লাগে না, সেট সাজেশনও পড়তে হয় না, এখান থেকে ব্রিফ পাওয়া যায়। আশা করি আমরা সামনের পরীক্ষাতেও ভালো একটা কমন পাবো। তো একটা বিষয় আমি তো খেয়াল করেন, সেটা কিনে ফেলাই ইনশাল্লাহ। ফেলছি। হচ্ছে আমেরিকান পোয়েট্রিতে আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে ডেথ ইজ রিকারিং সিম্বল অফ ইমিলি ডিকিনসন পোয়েট্রি ইলাস্ট্রেটেড, অথবা হাউ ডাজ ডিকিনসন ট্রিট ডেথ ইন হার পোয়েমস, অথবা এই প্রশ্নটা আসতে পারে রাইট এ নোট অন ডিকিনসনস ট্রিটমেন্ট অফ ডেথ ইন হার পোয়েমস। অর্থাৎ ট্রিটমেন্ট অথবা সিম্বল, এভাবে এই প্রশ্নটা আসতে পারে। আমরা এই প্রশ্নটার অ্যান্সার করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখবো, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে ডিকিনসনের কাছে মৃত্যুটা কিন্তু কোনো আতঙ্ক ছিল না। আমরা তার ওয়াইল্ড নাইটস কবিতায় দেখি, আই ফেল্ট আ ফিউনারেল কবিতার মধ্যেও দেখি, তারপর হচ্ছে আই টেস্ট আ লিকুইডের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো দেখতে পাই।
তো এখানে আমরা যে বিষয়টা বুঝি যে আমাদের ইমিলি ডিকিনসন মৃত্যুকে জীবনের সমাপ্তি হিসেবে নয়, বরং তিনি কি করেছেন, পরকালের একটা প্রবেশদ্বার বা একটা নতুন জীবনের পদার্পণ হিসেবে দেখেছেন। কারণ মৃত্যুকে তিনি আসলে একটা শান্ত এবং স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মনে করেন। তিনি মৃত্যুকে কখনোই হারিয়ে যাওয়া বা আপনার মৃত্যু মানে ভয় পাওয়া এমন কিছু মনে করে নাই। কারণ আমরা ফার্স্ট ইয়ারে থাকতে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতাটাতেই দেখেছিলাম যে কবি হচ্ছে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে বলেছিলেন। ঠিক এই কবিতাগুলোতেও ওনার লেখা যে কবিতাগুলো আপনি চাইলে এই প্রশ্নের উত্তরে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এর রেফারেন্স দিয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা দাদা। জি ভাইয়া। এমিলি ডিকিনসন ইজ আ ফেমাস আমেরিকান পোয়েট, মাথায় রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান মেজর থিম ইন হার পোয়েমস ইজ ডেথ। ডেথ হচ্ছে তার কবিতার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা থিম, এবং এই ডেথ অ্যাপিয়ার্স এগেইন এন্ড এগেইন ইন হার ওয়ার্কস। তার কাজগুলোতে বারবার এই মৃত্যুকে মূলত হচ্ছে পরিচয় করিয়ে দিয়েছে, অ্যাপিয়ার্স করে দিয়েছে। বাট ডিকিনসন ডাজ নট অলওয়েজ ট্রিট ডেথ এজ আ স্যাড অর স্ক্যারি। তিনি মূলত হচ্ছে মৃত্যুকে দুঃখ বা ভয় এই হিসাবে কিন্তু কখনোই উপস্থাপন করে নাই বা ট্রিট করে নাই। সামটাইমস শি ট্রিটস ইট ইজ ন্যাচারাল। মাঝে মাঝে তিনি এটাকে প্রাকৃতিকত বা প্রকৃতিগত মনে করেছে। আবার মিস্টেরিয়াস রহস্যময় বলেছে, অর ইভেন পিসফুল এটাকে শান্তিপূর্ণ বলেছেন তিনি। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আপনি যদি এভাবে বুঝে বুঝে পড়েন আপনাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। আপনি শুরুতে লিখবেন এমিলি ডিকিনসন ইজ আ ফেমাস আমেরিকান পোয়েট, ওয়ান মেজর থিম ইন হার পোয়েমস ইজ ডেথ। Death appears again and again in her works, but Dickinson does not always treat death as a sad or scary. Sometimes she treats, মাঝে মাঝে তিনি এটাকে কি করেছেন, it as natural বা nature, mysterious or even peaceful বলেছেন। She explores death in different ways. তিনি মূলত মৃত্যুটাকে নানানভাবে উপস্থাপন করেছেন। কিরকম? তিনি বলেছেন এজ পার্ট অফ লাইফ, মৃত্যুটা হচ্ছে জীবনের একটা অংশ। এজ আ মেন্টাল অর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, এটা মূলত হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিক একটা অভিজ্ঞতা। এন্ড এজ আ সিম্বল অফ ফ্রিডম, এবং এটাকে তিনি স্বাধীনতার কথা বলেছেন। কারণটা হচ্ছে স্বাধীনতার প্রতীক হিসেবে বলেছেন। এই যে তিনটা জিনিস আপনি জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখবেন যে তিনি মৃত্যুকে এখানে কি বলেছে, জীবনের একটা অংশ বলেছে। তিনি মৃত্যুকে এখানে মানসিক এবং আধ্যাত্মিক একটা অভিজ্ঞতার কথা বলেছে বা শান্তির কথা বলেছে। তারপর তিনি মৃত্যুকে হচ্ছে স্বাধীনতার সিম্বল হিসেবে চিন্তা করেছে। আপনি এই যে পৃথিবীতে আছেন, এই পৃথিবীতে থাকা অর্থাৎ আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনি স্বাধীনতায় নেই। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু আসবে, আপনি মৃত্যুর পরে যে নতুন জীবনে পদার্পণ করবেন সেখানে আপনার স্বাধীনতা থাকবে। ক্লিয়ার? তো ইন পোয়েমস লাইক Wild Nights I felt a funeral in my brain and a taste a liquor never brewed, Dickinson uses death to explore ডিপার আইডিয়াস। এই কবিতাগুলোতে তিনি অনেক গভীর মানে ধারণা দিয়েছেন মৃত্যু সম্পর্কে। ডেথ এজ আ মেন্টাল অর ইনার এক্সপেরিয়েন্স, অথবা বলতে পারেন ডেথ এজ আ মেন্টাল অর স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স, যেটাই বলেন সেটাই ঠিক হবে। এখন এটা আমরা বলবো কোথা থেকে, I felt a funeral in my brain, এই কবিতা থেকে যদি আমরা বলতে চাই, বলতে পারি ডেথ ইজ নট ফিজিক্যাল, মৃত্যুটা শুধুমাত্র শারীরিক নয়, ইট সিম্বলাইজ, এটা কি করে, দ্য ব্রেকডাউন অফ মাইন্ড, এটা আমাদের মনটাকেও কি করে, একেবারে ভেঙে দেয়, মনটাকেও একেবারে শেষ করে ফেলে। দ্য স্পিকার ফিলস হার, আমাদের বক্তা এখানে উপলব্ধি করে বা অনুভব করে যে থটস আর ডাইং অর ফলিং অ্যাপার্ট। এই যে মৃত্যুটা তিনি কি চিন্তা করতেছে, যে এটা হচ্ছে একটা ডাইং, চলে যাওয়া বা কোনো কিছু থেকে পতিত হওয়া। দ্য ফিউনারেল ইন দ্য ব্রেইন ইজ এ সিম্বল ফর মেন্টাল কলাপস। আপনি যদি একটা ফিউনারেলকে চিন্তা করেন, একটা অন্ত্যেষ্টিক্রিয়া কবিতাটা চিন্তা করেন, কথার মানে কবিতাটা চোখের সামনে বা মাথায় ভাষার কথা, কবিতাটা কি বলা হয়েছিল, যখন কবি ধারণা করতেছে বা কল্পনা করতেছে যে মৃত্যু এসেছে, এখন মৃত্যু আসলে কি হবে, তাকে হচ্ছে স্নান গোসল করানো হচ্ছে, তাকে হচ্ছে যে নিয়ে যাওয়ার জন্য কফিনে রেডি করা হচ্ছে, বা হচ্ছে যে যে কি বলে এটা, খাটিয়া বলে নাকি, সবজান, যেটা এটাতে করে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার সময় বুম বুম করে একটা আওয়াজ হচ্ছিল, তার জুতার আওয়াজ যেটা। তারপর হচ্ছে যে তাকে নিয়ে গিয়ে সেখানে হচ্ছে কবরের মধ্যে রাখা হচ্ছে, কফিনের মধ্যে। এই যে কবিতা এই কথাগুলোই বলেছিল। তাহলে এই যে মস্তিষ্কের মধ্যে ফিউনারেলের ঘটনাটা যে তার ঘটতেছিল, এটা কিন্তু একটা মেন্টাল কলাপস, যেটা মানসিক ভাবে কি হচ্ছে, কলাপস হয়ে যাচ্ছে, তাকে ভেঙে ফেলতেছে। ডিকিনসন শোজ দ্যাট, এমিলি ডিকিনসন এখানে কি দেখিয়েছে, ডেথ ক্যান হ্যাপেন ইনসাইড দ্য মাইন্ড। এই যে মৃত্যুটা, এটা কিন্তু মনের অভ্যন্তরে সবসময় ঘটতে থাকে।
সবসময় প্রত্যেকটা মানুষের মধ্যে মৃত্যুর ভয় থাকে। আপনি বড় একটা অসুস্থতার মধ্যে পড়েন, আপনার বেঁচে ওঠার থেকে মৃত্যু নিয়ে আপনার চিন্তাটা বেশি হয়, হয় না? জি ভাইয়া। as confusion or the end of old ways of thinking। এবং এখানে বলা হচ্ছে as confusion, এটা হচ্ছে এক ধরনের কনফিউশন, অর্থ কি বুঝি? দ্বিধাদ্বন্দ্ব। দ্বিধাদ্বন্দ্ব, এটা এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা আমাদের পুরাতন চিন্তার যে পদ্ধতিগুলো সেটার সমাপ্তি। The poem makes readers feel the heaviness and finality of mental death। এবং বলা হচ্ছে এই কবিতাটা আমাদের পাঠকদের অনুভূতি করাচ্ছে। কি অনুভূতি করায়? হেভিয়েন্স এন্ড ফাইনালিটি অফ মেন্টাল ডেথ, মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে। তো এখন এই কবিতা বা আমেরিকান পোয়েট্রি, এই কোর্সটা যতটা সহজ ততটাই কঠিন, কারণ এখানে আপনি গল্পের মতো করে কিছু লিখতে পারবেন না। আপনাকে হচ্ছে আপনার মতো করে সেই টপিকটা থেকে ধারণা নিয়ে থিম অনুযায়ী কথাগুলো কিন্তু লিখতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে যদি কোনো প্রশ্ন কঠিন লাগে আমাকে জানাবেন, আমি সেটা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব, যেটা আমি থার্ড ইয়ার যারা পরীক্ষা দিয়ে উঠলো তাদের ক্ষেত্রে করেছিলাম। বইয়ে থাকার পরেও যদি তাদের কাছে কঠিন মনে হয়েছে সেটা আমি আরো ইজি করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা কোটেশন দেওয়া আছে, and then a plank in region broke and I dropped down and down and hit a world at every plank and finished knowing then। 4 লাইনের একটা কোটেশন দেওয়া আছে। আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন আপনারা 4টা লাইন পর পর করে লিখবেন। Death as a spiritual and transformative experience। এটা ভাইয়া আগের কবিতারই লাস্টের লাইনটা অ্যাড হইতে পারবে না, অ্যাড করে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে পাঠাই দিন। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। যদি কি পয়েন্ট শুধু প্যারা প্যারা করে লিখলে হবে না? হ্যাঁ হবে, কেন হবে না? আপনি সেভাবে না পারলে আরেকটা কাজ করবেন, যে আপনার যখন এই ট্রিটমেন্ট অফ ডেথ এই প্রশ্নটা যদি আসে, আপনি 3টা কবিতাকে পয়েন্ট করবেন, একটা ইন্ট্রোডাকশন একটা কনক্লুশন দিবেন। 3টা কবিতা আচ্ছা আপনি ভাই, ডেথ সম্পর্কে কি পড়েছেন সেটা ভিতরে লিখে দেন, তাও হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যদি আপনার পয়েন্ট মাথায় রাখতে সমস্যা হয় তাহলে আপনি সেই কাজটা করবেন। প্রথম পয়েন্ট দিবেন হচ্ছে আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন, তারপরে পয়েন্ট দিবেন হচ্ছে আপনি, এটা কি কবিতা? ওয়েল নাইটস। তারপর হচ্ছে আপনাদের আছে আই টেস্ট আ লিকিউর। এইভাবে 3টা পয়েন্ট দিবেন, ইন্ট্রোডাকশন কনক্লুশন দিবেন, হয়ে গেল। ভাইয়া কোনো কবিতা দেখা গেছে কোনো কোয়েশ্চেনের স্টেপ মনে থাকে, আবার কোনটা মনে থাকে না। যেটা মনে থাকে না ওটা প্যারা আকারে লিখি, আর যেটা মনে থাকে এটা ফুল লিখে আসি। সমস্যা নাই তো না ভাইয়া? সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন গুছাই লেখার, প্রেজেন্টেশনটা যেন ভালো হয়, কাটাকাটি না হয়, বানান ভুল যেন না হয়, কারণ 4th ইয়ারে এসে এই কাজগুলো করা ঠিক না। ওকে, আচ্ছা ভাই। এরপরে বলা হচ্ছে ডেথ এস এ স্পিরিচুয়াল অর ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই যে আমরা বলছিলাম এজ আ মেন্টাল অর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, এই কথাটাকে আমরা 2টা পয়েন্টে ভাগ করেছি। একটা বলেছি মেন্টাল অর ইনার এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল অর ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স। ডিকিনসন অফেন ট্রিটস ডেথ এস এ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বলেছে। ইট ইজ নট অলওয়েজ স্যাড অর ফ্রাইটেনিং, এটা সবসময় আমাদের দুঃখ বা কষ্টের কথা বলে না। সামটাইমস ইট ব্রিংস ইনসাইট অর ফ্রিডম, মাঝে মাঝে এটা আমাদের মনের মধ্যে কি আসে? স্বাধীনতা নিয়ে আসে। ইন দ্য পোয়েমস ডেথ ইজ কানেক্টেড উইথ দ্য সোল অর দ্য ইনার সেলফ, মৃত্যুটা হচ্ছে আমাদের আত্মার সাথে কানেক্টেড বা মানে ইনার সেলফ বা নিজের যে অভ্যন্তরীণ ব্যাপারটা সেটার সাথে কানেক্টেড, নিজস্বতার সাথে। ইভেন মেন্টাল অর সিম্বলিক ডেথ ক্যান লিড টু নিউ কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং। বলা হচ্ছে যে মানসিক বা এই যে প্রতীকী মৃত্যুটা আপনি যখন কল্পনা করতেছেন, এই প্রতীকী মৃত্যুটা মাঝে মাঝে আমাদের কাছে নতুন কিছু বুঝতে সাহায্য করে, নিয়ে আসে। আর ডিকিনসন আমাদের পরামর্শ দিয়েছে যে ডেথ ট্রান্সফর্মস দ্য মাইন্ড অর স্পিরিট, মৃত্যুটা কি হয়? পরিবর্তিত হয়ে আত্মা বা মনের মধ্যে থেকে পরিবর্তিত হয়, এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল পার্ট অফ লাইফ এন্ড থট। এই চিন্তাটা এবং এই যে জীবনের এটা একটা অংশ হিসেবে, এটা একটা প্রাকৃতিগত, একটা মৃত্যুটা হচ্ছে একটা প্রাকৃতিগত অবস্থা, নট সামথিং টু ফেয়ার, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আছে মৃত্যু সবার আসবে, আজ হোক কাল হোক। আপনি 10 মিনিট আগে যে মানুষটার সাথে কথা বললেন 10 মিনিট পরে সে মানুষটা না থাকতে পারে, তাই না?
জি ভাইয়া। তারপর বলা হচ্ছে ডেথ ইজ আ পার্ট অফ লাইফ এন্ড নেচার। ইন হার পোয়েট্রি ডিকিনসন অফেন লিঙ্কস ডেথ উইথ লাইফ এন্ড নেচার। ডিকিনসন কি করেছে, তার এই কাজের সাথে, তার কবিতাগুলোতে তিনি মূলত হচ্ছে মৃত্যুর সাথে জীবন এবং প্রকৃতিকে মিশিয়ে ফেলেছে, লিঙ্ক করার চেষ্টা করেছে, কানেক্ট করার চেষ্টা করেছে। ইন আই টেস্ট আ লিকিউর নেভার ব্রিউড, দ্য স্পিকার সেলিব্রেটস লাইফ, জয় এন্ড নেচার। এই যে মূলত হচ্ছে এমন এক ধরনের পানীয় পান করার কথা বলেছিল যে পানীয়টা কোথাও নেই, তো এইটাকে মূলত প্রকৃতিতে পাওয়া যায়। এই প্রকৃতিটার জীবন, আনন্দ, প্রাকৃতিক এই বিষয়গুলোই বলছে। বাট বিনেথ দিস জয়, এই আনন্দের নিচে দেয়ার ইজ অ্যান অ্যাওয়ারনেস অফ মর্টালিটি। এই আনন্দের নিচে আমাদের এই মর্টালিটি সম্পর্কে সচেতন করা হয়। অর্থাৎ আপনি যত বেশি আনন্দে থাকবেন, এরপরে আপনাকে দুঃখটা তত বেশি সহ্য করতে হবে। কারণ জীবনে যখন আপনি আনন্দটা শেষ করে ফেলবেন, আপনার কি দুঃখটা পড়ে থাকবে, ভাইয়া, তাই না? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা ভাইয়া, যাচ্ছে। দেখা যাচ্ছে। ও আচ্ছা। আমারই তাহলে সমস্যা, আমি দেখতে পাচ্ছি না তো। আপনার মনে হয় নেট প্রবলেম হতে পারে। আচ্ছা, যারা লাইভে দেখতেছেন একটু জানাবেন আপনারা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যাঁ। কিনা। যদি ক্লিয়ার শুনতে পায় একটু কমেন্ট করে বলবেন। আচ্ছা, আমরা কোন জায়গায় ছিলাম? জি ভাইয়া, শুরু করেন। লাইফ ইজ ব্রিফ অ্যান্ড ফ্রাজিল। তিন লাইনে। আচ্ছা, গেছি আমি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে কথাটা আমরা প্রথম পয়েন্টটাতে পড়লাম, এটা যদি একবারে বলি, আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেন কবিতাটাতে মৃত্যু আসলে আমাদের মানসিকভাবে ভেঙে পড়াটাকে বোঝায়। তো কবির মনে হয় তার চিন্তা ও যুক্তিবোধ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় যে পয়েন্টটা দেখলাম যে স্পিরিচুয়াল বা ট্রান্সফরমেশনের কথাটা, যেটা আত্মিক বা আধ্যাত্মিক পরিবর্তনের কথা বলতেছে, এখানে তিনি বলছেন যে ডিকিনসনের মতে মৃত্যুটাই শেষ নয়, এটা আত্মার একটা নতুন উপলব্ধি বা পরিবর্তনের পথ হতে পারে। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমরা 3 নম্বর পয়েন্টটাতে ছিলাম। 3 নম্বর পয়েন্টটা ছিল আমাদের ডেথ ইজ আ পার্ট অফ লাইফ এন্ড নেচার। এখন এখানে বলা হচ্ছে জীবনটা হচ্ছে আমাদের জীবন ও প্রকৃতির একটা অংশ। তো এখানে আমরা যদি খেয়াল করি, আই টেস্ট আ লিকিউর নেভার ব্রিউড, এই কবিতায় জীবন ও প্রকৃতির আনন্দের কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যেও জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর ইঙ্গিত পাওয়া যায়। মৃত্যু প্রকৃতির একটা স্বাভাবিক অংশ, এই কথাটা বলা হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। কারণ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক টাইম লাগবে, আমি শর্টকাটেই বলে দিচ্ছি। জি তারপরে ভাইয়া, এভাবেই বলেন। 4 নম্বর যে পয়েন্টটা এখানে বলা হচ্ছে ডেথ এজ ডিজায়ার ফর ফ্রিডম। অর্থাৎ আমাদের এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, এখানে মুক্তির প্রতীকের কথা বলা হচ্ছে। ভাইয়া, 2 নম্বর পয়েন্টটা তাহলে কোনটা কবিতা থেকে হলো? বুঝি নাই। 2 নম্বর পয়েন্ট মানে ডেথ এজ এ স্পিরিচুয়াল অর ট্রান্সফরমেটিভ এক্সপেরিয়েন্স, ওইটা কোনটা কবিতা থেকে আলোচনাটা? এখানে ওয়াইল্ডনেস না ভাইয়া, এটাও তো আই ফেল্ট এ ফিউনারেল থেকে। 2 নাম্বার পয়েন্টটা হ্যাঁ ভাইয়া, ওইটা আমি ফিউনারাল ইন মাই ব্রেইন, ওইটা এই জায়গায় বলছি, আই ফেল্ট ওখান থেকে ভাইয়া প্রথম থেকে। আমাকে বলতে দেন। এজ আ মেন্টাল অর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, এই পয়েন্টটা আছে হচ্ছে আমাদের আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন এই কবিতা থেকে। এখন এই পয়েন্টটাকে জাস্ট দুইটা ভাগ করছে, একটা হচ্ছে মেন্টাল অর ইনার এক্সপিরিয়েন্স, আর একটা বলছে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স অর ট্রান্সফরমেটিভ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমাদের প্রথম যে পয়েন্টটা, এটা হচ্ছে আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন থেকে। ওকে, জি এই যে ভাইয়া। দেখেন দ্বিতীয়টাও রিপিট করা হয়েছে এই লাইনটাকে, এন্ড ফিনিশড নোয়িং দেন, এই লাইনটাকে আবার কোটেশন হিসেবে নিচে দেওয়া হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপর
সবার শেষ পয়েন্টটা যে আছে ডেথ এজ এ ডিজায়ার ফর ফ্রিডম, অর্থাৎ এখানে মুক্তির একটা প্রতীকের কথা বলা হচ্ছে। তো ওয়াইল্ড নাইটস কবিতায় মৃত্যু বা পৃথিবীর যে সীমাবদ্ধতা, আপনার মৃত্যু বা পৃথিবীর যে সীমাবদ্ধতা থেকে মুক্তির আকাঙ্ক্ষার একটা প্রকাশ পাওয়া দরকার। আর এখানে মৃত্যু হচ্ছে এক ধরনের স্বাধীনতার কথা বলছে। যদি খেয়াল করেন ওয়াইল্ড নাইটস ডেথ ইজ a softly linked with desire and freedom. The speaker longs to escape ordinary life. This escape can be understood as freedom from physical or worldly limits. অর্থাৎ আপনি যে পালিয়ে যাবেন, এই পালিয়ে যাওয়া বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি স্বাধীনতা, এই শারীরিক বা এই পৃথিবীর যে সীমাবদ্ধতা, এটা থেকে আপনার স্বাধীনতা প্রয়োজন। ইন মিস্টিক্যাল টার্মস দ্য লঙ্গিং ক্যান ইনক্লুড ডেথ or the end of earthly restriction. Dickinson sometimes treats death as a release, not a punishment. মৃত্যুটা হচ্ছে আপনার রিলিজ হওয়া, আপনি কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, এটা কোনো পানিশমেন্ট না, ওকে, কোনো শাস্তি না। ইট ইজ আ ওয়ে টু মুভ বিয়ন্ড দ্য লিমিটস অফ দ্য বডি অর সোসাইটি, অর্থাৎ বলা হচ্ছে এটা একটা পদ্ধতি, আপনার চলে যাওয়ার একটা পদ্ধতি, পরকালে যাওয়ার পদ্ধতি, আপনার শরীরের মধ্যে বা সমাজের যে বাধাটা বা সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা থেকে পার হয়ে যাওয়ার একটা পদ্ধতি। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া এবার করে তিনটা কবিতা থেকে জাস্ট একটা একটা লাইন বলেন যে কোন কবিতায় ডেথ কি রিপ্রেজেন্ট করছে। আমি যদি আই ফেল্ট এ ফিউনারেল হচ্ছে মেন্টাল আর স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। তারপর ওয়াইল্ড নাইটস এ কি ছিল ভাইয়া? এটা তো স্পিরিচুয়াল বা ফ্রিডম হবে না, এসকেপ ফ্রম আর্থলি। এটা কনক্লুশনে দেওয়া আছে আপু, এটা পড়েন ক্লিয়ার হবে। হ্যাঁ ভাইয়া, তো একটু শুনতে চাচ্ছিলাম জাস্ট চারটা লাইন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলতেছি, সমস্যা নেই। প্রথমত আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইনের মধ্যে মৃত্যু মানে হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়া। কবি দেখিয়েছেন যে মানুষের মন ও চিন্তা শক্তিটা মরে যেতে পারে, এখানে মৃত্যুটা হচ্ছে একটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় যে আই টেস্টটা লিকুয়ারের মধ্যে যেটা দেখতে পাই, সেখানে বলা হচ্ছে যে জীবন আর প্রকৃতির আনন্দের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর মধ্যে মৃত্যুর ইঙ্গিতটা আছে। কিভাবে? কারণ কবি বোঝাতে চেয়েছে আপনি জীবন আর প্রকৃতির মধ্যে থেকে আনন্দ নিলে কি পড়ে থাকবে, দুঃখ কষ্ট পড়ে থাকবে। তো তিনি বুঝাচ্ছে জীবনটা ক্ষণস্থায়ী, মৃত্যু জীবনের একটা স্বাভাবিক অংশ। আর ওয়াইল্ড নাইটস কবিতার মধ্যে সরাসরি মৃত্যুটা উপস্থিত নেই, কিন্তু পৃথিবীর বাধা থেকে মুক্তি পাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। আপনি মুক্তি পেতে গেলে আপনাকে পৃথিবীতে বাধা পেতে হচ্ছে, আপনি মায়ার মধ্যে জড়ায় যাচ্ছেন, আপনার পৃথিবীতে কর্ম করে যেতে হচ্ছে, দিন শেষে আপনাকে একটা সময়ের পরে মৃত্যুটা আপনার কাছে আসবে। তো এখানে মৃত্যুটা হচ্ছে এক ধরনের স্বাধীনতা বা মুক্তির প্রতীক। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তারপর আমাদের যে এখানে প্রশ্নটা আছে, ডিসকাস দা। ভাইয়া বলেন। আই ফিল মাই ব্রেন, ওইখানে ডেথ ইজ মেন্টাল ব্রেকডাউন এন্ড মিস্টারি বলা যাবে? কি বলা যাবে? ডেথ ইজ মেন্টাল ব্রেকডাউন এন্ড মিস্টারি। প্রথমটা জি ভাইয়া। ডেথ এজ মেন্টাল ব্রেকডাউন এন্ড মিস্টারি। আচ্ছা, ব্রেকডাউন এন্ড মিস্টারি, মানে এটা কেমন হয়ে যাচ্ছে না? আপনি এটা দ্বারা কি বুঝাইতে যাচ্ছেন, এটা আগে বলেন। ভাইয়া ওই কবিতায় মানে মৃত্যুকে মানসিক ভাঙন হিসেবে দেখানো হয়েছে। মিস্টারি কেন? ব্রেকডাউন অফ দ্য মাইন্ড বলতে পারেন। কিন্তু রহস্য হয়ে যাচ্ছে, রহস্যজনক কিছু। হ্যাঁ, মিস্টারি কেন এটা বুঝিনি। আপনি বলতে পারেন ডেথ ইজ আ মেন্টাল ব্রেকডাউন অফ দ্য মাইন্ড। তো এখন আমি তো এটা বলছি এই যে ইট সিম্বলাইজ দ্য ব্রেকডাউন অফ দ্য মাইন্ড, এটা তো আলাদা করে বলছি। আপনি চাইলে এটা লিখতে পারেন, ডেথ ইজ আ মেন্টাল ব্রেকডাউন অফ দ্য মাইন্ড। ওকে, বুঝেছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে ডিসকাস ডিকিনসন এজ আ পোয়েট অফ নেচার। তাহলে এখানে আমাদের প্রশ্নটাতে কি চাচ্ছে? নেচার। ডিকিনসনকে পোয়েট অফ নেচার কেন বলা হচ্ছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া।
আমরা যদি খেয়াল করি যে এখানে আমাদের ইমিলি ডিকিনসনকে প্রকৃতির কবি বলা হচ্ছে, মূল কারণটা তিনি প্রকৃতির মধ্যে আনন্দ, সৌন্দর্য, রহস্য এবং মানুষের মনের অনুভূতিটা খুঁজে পেয়েছেন। তার যে কবিতাগুলো, এই কবিতায় প্রকৃতিটা শুধু বাইরের জগৎ নয়, এটি মানুষের মন ও আত্মার সাথেও একেবারে কিন্তু যুক্তের কথা বলা হয়েছে। ওকে, কারণ তিনি প্রকৃতিকে খুব কাছে থেকে দেখেছেন এবং খুব সহজ ভাষায় এর গভীর অর্থ প্রকাশ করেছেন। তো প্রথম পয়েন্টটা আমাদের কি আছে? নেচার এজ আ সোর্স অফ জয় অ্যান্ড প্লেজার, বা ইন্ট্রোডাকশনটা যদি খেয়াল করেন, ইমিলি ডিকিনসন ইজ আ ফেমাস আমেরিকান পোয়েট. শি রোট মেনি পোয়েমস অ্যাবাউট লাইফ, ডেথ, দ্য মাইন্ড অ্যান্ড নেচার. Nature is a very important theme in her poetry. Dickinson looks at nature in simple and deep ways. She finds joy, beauty, and mystery in the natural world. Nature is not just outside; it is also connected with the mind and the soul. It in poems like "I taste a liquor never brewed," "Wild nights," and "I felt a funeral in my brain." Dickinson uses nature to show life, freedom, and imagination. She is called a poet of nature because she sees it in a spiritual and emotional way. এটা হচ্ছে মূল কথা, স্পিরিচুয়াল এন্ড ইমোশনাল ওয়ে। প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে নেচার এজ আ সোর্স অফ জয় এন্ড প্লেজার। কারণ আমাদের এই যে প্রকৃতি, যা আনন্দ এবং সুখের উৎস হিসেবে কাজ করে, সোর্স হিসেবে কাজ করে। তো ডিকিনসন তার কবিতায় মানে আই টেস্ট আ লিকিউর নেভার, এই কবিতার মধ্যে মানে আমরা যদি খেয়াল করি, এখানে প্রকৃতির কথা বলা হয়েছে, এখান থেকে আনন্দ পাওয়ার কথা বলা হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি, বলা হচ্ছে ডিকিনসনের কবিতায় প্রকৃতি সবসময় আনন্দ ও সুখের উৎস হিসেবে এসেছে। তিনি এখানে ফুল, বাতাস, সূর্য এবং যে আকাশ, এই সবকিছুকে জীবনের আনন্দের অংশ হিসেবে দেখেছেন। মনে পড়তেছে কথাগুলো? জি ভাইয়া। এবং তার কাছে প্রকৃতির সৌন্দর্য এমন এক সুখ এনে দিচ্ছে যা সাধারণত কোনো জিনিস থেকে পাওয়া যায় না। তার কাছে প্রকৃতির সৌন্দর্যটা এমন এক সুখ এনে দিচ্ছে, আমরা যদি খেয়াল করি, এমন একটা রসের কথা বা তরলের কথা সে বলেছে, যেটা প্রকৃতি ছাড়া অন্য কোথায় পাওয়া যায় না, সাধারণ কোনো জিনিস থেকে পাওয়া যায় না। এই কারণে তিনি প্রকৃতিকে এক ধরনের দিব্য আনন্দ হিসেবে দেখেছেন, তাই না? জি ভাইয়া। In I taste a liquor never brewed, Dickinson shows nature as a source of joy. The poem celebrates life and the happiness found in flowers, sunlight, air. Nature gives a kind of pleasure that cannot come from ordinary wine or drink. কোনো পানীয়, মদ বা পানীয় থেকে, এই সাধারণ কোনো থেকে এটা আসে না। Dickinson shows that the natural world can be exciting and full of life. She enjoys nature freely and deeply. This shows her close observation of the world around her and her appreciation for its gift. এটা তার কাছে একটা উপহার হিসেবে কিন্তু এসেছিল। তো সহজভাবে যদি বলি, আই টেস্ট আ লিকুইড নেভার ব্রিউড কবিতার মধ্যে তিনি প্রকৃতির আনন্দকে মদের সাথে তুলনা করেছেন, কিন্তু এটা আসলে বাস্তব কোনো মদ ছিল না। এটা কি ছিল বলেন? প্রকৃতির আনন্দ ছিল, এটা প্রকৃতির আনন্দ ছিল। এবং এখানে কোটেশন হিসেবে দেওয়া আছে, আই টেস্ট আ লিকুইড নেভার ব্রিউড ফ্রম ট্যাঙ্কার্স scooped in pearl, not all the Frankfurt berries, yield such an alcohol. এখানে 4টা লাইন দেওয়া আছে। সহজভাবে যদি বলি, যদি কারো 4টা লাইন মনে রাখতে সমস্যা হয়, মনে রাখতে পারলে আপনাদের শর্ট সহ কাজে লাগবে। আর যদি মনে রাখতে কষ্ট হয়, শুধু এতটুকু লিখতে পারেন, আই টেস্ট আ লিকুইড নেভার ব্রিউড, শুধু এতটুকু লিখলেও চলে যাবে। কারণ বলেন, একটা কোশ্চেন ছিল এখানে, হচ্ছে ওই যে নট অল দা ফ্র্যাঙ্কফুর্ট বেরিজ, এই লাইনের 2টা ভার্সন আছে। হ্যাঁ আছে। তো কোনটা পরীক্ষায় দিব, এটা না যে আরেকটা ভার্সন যেটা আছে ওটা, কোনটা বেশি অ্যাকসেপ্ট? না কালকে সাথে এই বছর রেডিও সেন্টার হতে। আচ্ছা, এখন আরেকটাতে এখানে কি আছে? নট অল দা, অন্য একটা কি যেন ওয়ার্ড ছিল, ভার্সিন রাইম। সমস্যা নেই, যে কোনো একটা লিখলে হলো। আসলে দুইটার মানে ব্যাপারগুলো একই, দুইটা দ্বারা সেম জিনিসই বোঝায়। বুঝতে পারছেন?
হ্যাঁ দাদা। অথবা গুগলে সার্চ দিয়ে দেখবেন, যেগুলো মানে ভালো দেখে একটা ওয়েবসাইট থেকে দেখবেন। আচ্ছা, শুধুমাত্র এখানে প্রথম লাইনটুকুও লিখতে পারেন, তাতেও হবে। কারণ আই টেস্ট লিকিউর নেভার ব্রিউড, এই লাইনটাতে বোঝা যাচ্ছে যে প্রকৃতি তাকে গভীর আনন্দ দেয়, যা ভাষায় প্রকাশ করা আসলে কঠিন। ব্যাপারটা সহজভাবে বললে এমন বোঝায়। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে নেচার এজ এ রিফ্লেকশন অফ দ্য মাইন্ড। আমাদের এই যে প্রকৃতি, যেটা হচ্ছে মানুষের মনের একটা প্রতিচ্ছবি তুলে ধরে। তো এখানে ব্যাপারটা কিরকম, ডিকিনসন শুধুমাত্র কিন্তু এখানে বাইরের দৃশ্য হিসেবে উল্লেখ করে নেই। ডিকিনসন অলসো ইউজেস নেচার টু রিফ্লেক্ট দ্য মাইন্ড। In Wild Nights, she shows the stormy sea and sailing as a symbol of inner desires and feeling. Nature becomes a mirror of the human mind. The speaker's longing for freedom and emotional excitement is shows through the image of the ocean and wild nights. মনে করেন এই প্রত্যেকটা কথা কিন্তু কবিতার মধ্যে আছে, বা এটা সামারিটাও যদি একবার করে পড়েন তাতেও কিন্তু হয়ে যাবে। ডিকিনসন blends natural imagery with inner emotion, showing that nature and human feeling are connected. যে এই যে এতটুকু এই জায়গাটাতে যে বিষয়টা বোঝানো হচ্ছে যে ডিকিনসন প্রকৃতিকে শুধু বাইরের দৃশ্য হিসেবে তিনি এখানে দেখায় নাই, তিনি এটাকে মনের সাথে যুক্ত করেছেন। এই প্রকৃতিকে মানুষের মনের সাথে যুক্ত করেছেন। মানুষের আবেগ, চিন্তা, ভয় এবং আকাঙ্ক্ষা প্রকৃতির মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো ওয়াইল্ড নাইটস কবিতায় সমুদ্র, ঝড়, রাত এগুলো আসলে মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। কিন্তু তো এখানে প্রকৃতি মানুষের মনের অবস্থাটা প্রকাশ করতেছে। এই জন্যই আমরা পয়েন্টে বলতেছি যে প্রকৃতিটা মানুষের মনের প্রতিচ্ছবি প্রকাশ করে। এখানে কোটেশন হিসেবে যা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে শুধুমাত্র এতটুকু লিখতে পারেন, ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট। শুধু এতটুকু লিখলেও হবে, কারণ এই লাইনটা দিয়ে বোঝানো হয় মানুষ মুক্তি ও নিয়ম ছাড়িয়ে আবেগের গভীরে যেতে চায়, যা প্রকৃতির মাধ্যমে মূলত প্রকাশ করা যায় বা প্রকাশিত হয়েছে। এখানে প্রথম যে দুইটা লাইন আছে, যদি আপনারা চান এতটুকু না লিখে শুধুমাত্র ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট এতটুকু লিখতে পারেন। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, এরপর মূলত আছে নেচার এন্ড মিস্টিসিজম। অর্থাৎ বলা হচ্ছে প্রকৃতির রহস্যময় ও আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক অবস্থাটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে যদি আমরা খেয়াল করি, বলা হচ্ছে তার যে কবিতার মধ্যে প্রকৃতিটা শুধু বাস্তব জগৎটা নয়। এখানে বলা হচ্ছে যে প্রকৃতি শুধুমাত্র একটা বাস্তব জগৎ নয়, কারণ ইন হার পোয়েট্রি নেচার ইজ অফেন মিস্টিক্যাল। প্রকৃতি শুধুমাত্র বা প্রকৃতি প্রায়শই হচ্ছে রহস্যময় হয়। ডিকিনসন সিজ ইট এজ আ গেটওয়ে টু স্পিরিচুয়াল এন্ড হিডেন এক্সপেরিয়েন্স। ইন আই টেস্ট আ লিকিউর নেভার ব্রিউড, নেচার ইজ মোর দেন প্লান্টস অর এয়ার, it becomes a source of spiritual drink that makes the soul feel free. She shows that nature has power beyond ordinary life. Flowers, sun, and air become symbol of deeper joy and freedom. Dickinson connects nature with imagination and inner life. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নেচারটা, প্রকৃতিটা সবসময় প্রায়শই রহস্যময়ের মধ্যে থাকে, এবং ডিকিনসন আমাদের দেখাচ্ছে যে এটা একটা পদ্ধতি, আধ্যাত্মিকতা বা লুকিয়ে থাকার অভিজ্ঞতার একটা পদ্ধতি। এবং আই টেস্ট আ লিকিউর, এই যে কবিতাটা আমরা দেখতেছি, এই কবিতার মধ্যে মূলত হচ্ছে দেখানো হচ্ছে যে এটা রহস্যময় এবং আধ্যাত্মিকতার কথা মূলত বলে। কারণ এখানে যদি আমরা খেয়াল করি, বলা হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের রহস্যময় এবং আধ্যাত্মিক শক্তির কথা বলতেছে। তো প্রকৃতির মধ্যে তিনি আসলে জীবনের গভীর অর্থ এবং আধ্যাত্মিক যে স্বাধীনতা এটা খুঁজে পান। এটা কোন কবিতার কথা বলা হচ্ছে? দাদা এই কবিতা তো নাই। ভাইয়া এটা ওয়াইল্ড নাইটস থেকে আসছে না ভাইয়া? কোনটা, এই লাইনটা? না, আপনি এর আগে লাইন মার্ক করছিলেন, ওটা বলছিলাম, এটা না। আমরা তো 3 নাম্বার হ্যাঁ, পয়েন্ট ওইটা পড়তেছি না? ওয়াইল্ড নাইটস থেকে।
দাদা এই লাইন খুঁজে পাইনি, এটা বাদ দিয়েছি, এটা বুঝিনি। এটা মনে হয় ভাইয়া আপনি পড়ানোর সময় বলছিলেন কোনো মিস্টেকেলি এটা অন্য কোনো কবিতা কোনোভাবে এখানে আসছিল টাইপিং এ। মনে করতেছি। আচ্ছা, এটা হচ্ছে দেওয়া হয়েছে একটা অ্যানালাইসিস পয়েন্ট, যেটা মূলত আমাদের হচ্ছে ওই যে আই এই যে নেভার ব্রিউড আই টেস্টের না আই টেস্ট লিকুইড নেভার ব্রিউড এর মধ্যে যে জায়গায় মূলত বলা হচ্ছিল ওই যে মধু সংগ্রহ করে মৌমাছিগুলো ফুলের মধু সংগ্রহের মাধ্যমে প্রকৃতির মাদকতা ও আত্মহারা হওয়ার যে অনুভূতি, এই অবস্থাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে পারছেন? ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার আই টুক মাই ফিল টিল ড্রাঙ্ক আই লে ডাউন। মনে পড়ছে? কথা বলেন, মনে পড়ছে লাইনটার কথা? ওই কবিতারই হবে। এটা ওই কবিতাকে মিন করতেছে ভাইয়া, কিন্তু হ্যাঁ, লাইনগুলো কবিতায় নেই আর কি। সরাসরি হয়তো নাই, আমি তো বলছি এর আগে যে আমরা অ্যানালাইসিস কিছু কোটেশন ব্যবহার করেছি, এটাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। অর্থাৎ এখানে আমাদের এই যে পরিপূর্ণতা, এই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ওকে, বা সহজ করে যদি এটাকে বুঝিয়ে বলার চেষ্টা করি, যে আই টেস্ট আ লিকিউর নেভার ব্রিউড কবিতায় প্রকৃতি বা সাধারণ বাস্তব জিনিস নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক আনন্দের উৎস। কবি এখানে প্রকৃতিকে এমন এক পানীয় বা ড্রিঙ্কের সাথে তুলনা করেছেন যা আত্মাকে মুক্ত করে এবং গভীর আনন্দ দেয়। অর্থাৎ প্রকৃতি মানুষকে বাস্তব জগতের বাইরে নিয়ে যায়। ফুল, সূর্য, বাতাস এখানে শুধু প্রাকৃতিক উপাদান নয়, এগুলো গভীর আনন্দ, স্বাধীনতা ও কল্পনার প্রতীক হয়ে উঠেছে। এবং প্রকৃতি কবির কল্পনা শক্তিকে জাগিয়ে তুলতেছে, তাকে ভিতরের জগতে নিয়ে যাচ্ছে। আর এই যে ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার আই টুক মাই ফিল টিল ড্রাঙ্ক আই লে ডাউন, এই জায়গাটাতে মূলত কবি প্রাকৃতিক সৌন্দর্য থেকে এত আনন্দ পেয়েছেন যে তাকে এক ধরনের আধ্যাত্মিক মাতাল অবস্থায় নিয়ে যায়। অথবা আপনারা চাইলে এই জায়গায় কবিতার শুরুর দিকের যে কোটেশন গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমরা এই কবিতা থেকে এই যে এই লাইনগুলো এখানে লিখছি না, আপনারা জাস্ট প্রথম কোটেশনটাতে প্রথম লাইনটা লিখবেন প্রথম পয়েন্টে, আর বাকি 3টা লাইন বা এই যে লাস্ট 2টা লাইন আপনারা এই জায়গায় লিখতে পারেন। বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ দা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পয়েন্ট কি ছিল? আচ্ছা, নেচার অলসো নেচার এন্ড দ্য সাইকেল অফ লাইফ, প্রকৃতিটাকে আমাদের কিসের সাথে তুলনা করছে? জীবন চক্রের সাথে। জীবন চক্রের সাথে। এখানে ইমিলি ডিকিনসন কবিতায় প্রকৃতির জীবন, প্রকৃতির মধ্যে যে জীবন, মৃত্যু এবং মনের পরিবর্তনের সাথে গভীরভাবে যুক্ত এই অবস্থাটা বুঝিয়েছেন। এবং তিনি দেখিয়েছেন যে প্রকৃতি শুধু শান্ত বা সুন্দর নয়, এটি জীবনের উঠানামা, ভাঙ্গন এবং পরিবর্তনের একটা প্রতিচ্ছবি। আচ্ছা, এখানে আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন থেকে কোটেশন দেওয়া বলা হয়েছে না উদাহরণটা? জি ভাইয়া। তো এই কবিতায় আমরা সরাসরি প্রকৃতির বর্ণনা না পেলেও এর পেছনে প্রকৃতির মতোই একটা চলমান পরিবর্তনের অনুভূতি আছে। যেমন প্রকৃতিতে ঋতু বদলায়, তেমনি মানুষের মনে পরিবর্তন ঘটে। প্রকৃতির কবিতার গতি বা ছন্দ প্রকৃতির চক্রের মতো হয়েছে, কারণ এটা শুরু হয়েছে, পরিবর্তন হয়েছে, শেষ হয়েছে। অর্থাৎ জন্ম হয়েছে, তরুণ হয়েছেন, অ্যাডাল্ট হয়েছেন, এরপরে মৃত্যু হয়েছে। তো ডিকিনসন দেখিয়েছে জীবন ও প্রকৃতির মতোই নিয়ম মেনে চলে, জীবনটাও প্রকৃতির মতোই নিয়ম মেনে চলে। কখনো শৃঙ্খলা থাকে, আবার কখনো বিশৃঙ্খলা থাকে।
জন্ম আছে তো মৃত্যুও আছে, আবার নতুন করে শুরুও আছে, কারণ মৃত্যু হলেই নতুন জীবনের শুরু হয়। তাই প্রকৃতি আমাদের জীবন ও মনের গতিপথটা বুঝতে সাহায্য করে। এন্ড এবং কোটেশনটা যে আছে, এন্ড দেন আ প্লাঙ্ক ইন রিজন ব্রোক এন্ড আই ড্রপ ডাউন এন্ড ডাউন এন্ড হিট আ ওয়ার্ল্ড এট এভরি প্লাঙ্ক আফটার ফিনিশড নোয়িং দেন। এই লাইনটাতে বোঝা যায় যে মনের ভাঙ্গন বা প্রকৃতির পরিবর্তন বা পরিবর্তনটা এটা খুব ধীরে ধীরে ঘটে। এখানে ডাউন যে শব্দটা দেখতেছেন এটা দ্বারা পতন বা মানসিক পরিবর্তনের চক্রটাকে বোঝায়, যা প্রকৃতির চলমান পরিবর্তনটাকে নির্দেশ করতেছে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এখানে এই দুইটা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বেন। এরপরেও আমাদের এখানে আরো যে প্রশ্নগুলো আছে, যেমন এই যে এই প্রশ্নটা, মিস্টিসিজম ইন ডিকিনসন পোয়েট্রি, কারণ এই প্রশ্নটা 16-তে আসছে, 20-এ আসছে, 22-এ আসছে, তাই তো? জি ভাইয়া। এই প্রশ্নটাও আমাদের ভালোভাবে পড়তে হবে, হয়তোবা আমরা ফাইনালে এটা কমন পেয়েও যেতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা এটাকে যদি একটু সহজভাবে আলোচনা করতে চাই, সহজে বোঝার জন্য, তাহলে এখানে আমাদের প্রথমে যে পয়েন্টটা আছে বা ইন্ট্রোডাকশনের যে কথাটা বলছে, ইমিলি ডিকিনসনের কবিতায় মিস্টিসিজম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ মিস্টিসিজম মানে হচ্ছে জীবনের এক গভীর বা অজানা দিকটাকে ফুটিয়ে তোলা হয়, যা সাধারণত চোখে দেখা যায় না। এটি আত্মা, মন, প্রকৃতি এবং ঈশ্বর বা অদৃশ্য শক্তির সাথে সম্পর্কিত অনুভূতি। তাহলে এক কথায় আমরা বুঝতে পারতেছি এখানে কোন কথাগুলো আমাদের বলা উচিত। এটা আত্মা নিয়ে কথা বলবে, মন নিয়ে কথা বলবে, প্রকৃতি নিয়ে কথা বলবে, ঈশ্বর বা অদৃশ্য কোনো কিছুর কথা বলবে। তো প্রথম যে পয়েন্টটা কি আছে, আমাদের প্রথম পয়েন্ট, মিস্টিসিজম থ্রু ডিজায়ার এন্ড স্পিরিচুয়াল ফ্রিডম। এই পয়েন্টটাকে আমরা যদি বলি, ইচ্ছা ও আত্মিক স্বাধীনতায় মিস্টিসিজমের কথা বলছে। ওয়াইল্ড নাইটস কবিতার কথা বলা হয়, এই কবিতায় মিস্টিসিজমটা এখানে ইচ্ছা প্রকাশ বা স্বাধীনতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। মিস্টিসিজমটা কিভাবে প্রকাশ পেল? ইচ্ছা ও স্বাধীনতার মাধ্যমে। যদি খেয়াল করেন, ইন ওয়াইল্ড নাইটস ডিকিনসন শোজ মিস্টিসিজম থ্রু ডিজায়ার এন্ড ফ্রিডম। আপনারা চাইলে এই পয়েন্টটাকে শর্ট করে ফেলতে পারেন, ডিজায়ার এন্ড ফ্রিডম লিখতে পারেন। ক্লিয়ার? জি ভাইয়া। এগুলো নোট করে নেন বইয়ের মধ্যে যে এটা এইভাবে লেখা যাবে। আচ্ছা, এখানে দ্য স্পিকার ওয়ান্টস টু এসকেপ অর্ডিনারি লাইফ। আমাদের পাঠক কি করেছে, পাঠক বলতে বক্তা কি বলেছে? তিনি সাধারণ জীবন থেকে পালিয়ে বাঁচতে চায়, পালিয়ে যেতে চায়, এন্ড এক্সপিরিয়েন্স এ স্পিরিচুয়াল কানেকশন উইথ হার লাভড ওয়ান। তো এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি, বলতেছে যে তিনি মূলত এখান থেকে পালিয়ে যেতে চায় এবং এটাকে এমন ভাবে বা এর যে সীমাটা আছে এই সীমা থেকে বের হয়ে একটা আত্মিক মিলনের কথা তিনি বলেছেন। অর্থাৎ ওয়াইল্ড নাইটস শুধু প্রেম বা আবেগ নয়, এটা আত্মার মুক্তি ও গভীর সংযোগের একটা প্রতীকের কথা তিনি এখানে বলে গেছেন। যেমন এখানে প্রথম পয়েন্ট মানে কোটেশন হিসেবে শুধুমাত্র চাইলে ওয়াইল্ড নাইটস ব্যবহার করতে পারেন, কারণ এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে এই অনুভূতিটা শুধু শারীরিক নয়, বরং এটা আত্মিক ও রহস্যময়। ওকে? জি ভাইয়া। দেন আমাদের 2 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মিস্টিসিজম অফ দ্য মাইন্ড এন্ড দ্য ইনার এক্সপিরিয়েন্স। ওই যে আমরা প্রথমে যে প্রশ্নটা পড়লাম, সেখানে আমাদের একটা মেন্টাল অর ইনার এক্সপিরিয়েন্স ছিল না? জি ভাইয়া। সেটা লিখে দিলেই হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার পড়বে না। ওকে? আচ্ছা ভাইয়া। তারপর হচ্ছে আমাদের মিস্টিসিজম ইন নেচার এন্ড জয়। আমরা হচ্ছে আই টেস্ট অ লিকুইড নেভার ব্রিউড থেকে ওই প্রশ্নটাতে আমরা নেচার এন্ড জয়ের কথা পড়ছি না? জি ভাইয়া। যা পড়েছি তাই লিখে দিবেন, আলাদা কিছু দরকার নেই। হ্যাঁ দাদা, নেচারের ওটার থেকেই দেওয়া যায়। হ্যাঁ, তারপর হচ্ছে মিস্টিসিজম থ্রু ইমাজিনেশন এন্ড সিম্বলিজম। সরাসরি লিখতে পারেন মিস্টিসিজম অফ ইমাজিনেশন এন্ড সিম্বলিজম, এভাবেও লিখতে পারেন। তো এখানে কি বলা হচ্ছে? প্রকৃতি ও আনন্দের মধ্যে কল্পনা এবং প্রতীকের মাধ্যমে মিস্টিসিজমটা প্রকাশের কথা বলছে। তো ডিকিনসন সাধারণত অন্য কোনো মানে কোনো জিনিস, সাধারণ জিনিসকে প্রতীক বা সিম্বলে পরিণত করেছে। যেমন এখানে ফুল, রাত, মন বা প্রকৃতি সবকিছুই আমাদের কবিতায় গভীর অর্থ বহন করে।
তিনি এখানে অনেকগুলো কবিতার মধ্যে ড্যাশ ব্যবহার করেছে, যেটা হচ্ছে যেটার দ্বারা অদ্ভুত ছন্দ এবং কল্পনার মাধ্যমে একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছে, করে নাই? জি ভাইয়া। তো এখানে দেখেন কি বলছে, ডিকিনসন ইউজেস ইমাজিনেশন এন্ড সিম্বলিজম টু ক্রিয়েট মিস্টিসিজম ইন অল হার পোয়েমস। অর্ডিনারি থিংস, এটা সবগুলো কবিতা থেকে মূলত বলার চেষ্টা করছে যে অর্ডিনারি থিংস, সাধারণ কোনো জিনিস, লাইক নাইটস, ব্রেইনস অর ফ্লাওয়ার্স আর টার্ন ইনটু সিম্বল অফ দ্য স্পিরিচুয়াল। শি ইউজেস সিম্পল ওয়ার্ডস বাট দ্য মিনিং ইজ ডিপ। Mysticism comes from seeing beyond appearance. Dickinson shows that life has hidden layer that can only be felt, imagined or experienced internally. Her use of dashes, rhythm and unusual images creates a mysticism atmosphere. এই যে ড্যাশগুলো, এই ড্যাশগুলোর কথা বলছে। Reader feels the unknown and the infinity in her poetry. Reeling through endless summer days, from in to in I drank. কোন কবিতা থেকে বলা হয়েছে এটা? ভাইয়া I test আচ্ছা, তাহলে আমাদের ইমিলি ডিকিনসনের যে কবিতাটা, এই ইমিলি ডিকিনসন থেকে আমরা কি কি প্রশ্নের কথা জানলাম? প্রথমত এখানে আমরা পড়বো মিস্টিসিজম ইমিলি ডিকিনসন থেকে, তারপর হচ্ছে আমরা এখানে পড়বো ট্রিটমেন্ট বা ডেথ, ট্রিটমেন্ট ডেথ, তারপর হচ্ছে ইমিলি ডিকিনসন এজ এ নেচার পোয়েট। এই তিনটা প্রশ্ন আমরা হচ্ছে মেইনলি হচ্ছে পড়বো ইমিলি ডিকিনসন থেকে। ওকে জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আবার একটু রিপিট করেন। এই যে আমাদের হচ্ছে পোয়েট অফ নেচার, তারপর হচ্ছে আমাদের ট্রিট ডেথ বা ট্রিটমেন্ট অফ ডেথ বা আমাদের সিম্বল অফ ইমিলি ডিকিনসন পোয়েট্রি, তারপর পড়বো হচ্ছে আমরা মিস্টিসিজম। কে শব্দ মিউট করে নাও। ক্লিয়ার হয়েছে বলেন? ভাইয়া জি ভাইয়া। মিস্টিসিজমটা বেশি ইম্পর্টেন্ট নাকি ডেটের প্রশ্নটা? এখানে আমাদের তিনটা প্রশ্নই পড়তে হবে। আমাদের কয়জন কবি আছে বলেন? চারজন। কয়জন লেখকের আছে? চারজন ভাইয়া। চারজনের থেকে দুইটা করে প্রশ্ন আসবে, তিনটা পড়লে আমাদের দুইটা কমন পাওয়ার পসিবিলিটি আছে। দাদা 4, 5, 6 এই তিনটা। জি 4, 5, 6। দাদা ক্রিটিক্যাল অ্যানালাইসিস এর জন্য কোন কবিতা বেশি ইম্পর্ট্যান্ট হবে? আচ্ছা আমরা সামনের দিকে যাই, যেতে যেতে আমরা আরো পাবো। ওকে জি ভাইয়া, আচ্ছা, যারা লাইভে দেখতেছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এগুলো বুঝতে পেরেছেন কিনা, একটু আমাকে সহজে জানাবেন, একটু কমেন্ট করবেন। তারপরে আমরা নেক্সট ইয়াতে চলে যাচ্ছি। ভাইয়া শর্ট কোশ্চেন যে এক্সপ্লেনেশন আসে পোয়েট্রি থেকে, পোয়েম থেকে, এটা কিভাবে করবো? আচ্ছা মানে একটু একটু হচ্ছে মানে এটার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন গুলো একটু মার্ক করে দেন যে এটার এক্সপ্লেনেশন পড়ে গেলে যাতে মানে শর্ট আসলে আমরা দিতে পারি। এটা হচ্ছে আমাদের ওই যে বইয়ের ওইখানে ইম্পর্টেন্ট কোটেশন দেওয়া আছে না, জি ভাইয়া আছে। ওইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। আসল কথা হচ্ছে এক্সপ্লেনেশন কখনো কমন আসার সম্ভাবনা তেমন নেই। স্যারদের যেটা মনে হয় যে এটা স্টুডেন্টরা পড়বে না, ওটাই দিয়ে দিবে। আর এখান থেকে 23 সালে আমি অলরেডি এগুলা ক্রিটিক্যালি কখনোই দেখি না। অ্যানালাইসিস, দেখেন এমন গুলা লিখি। ক্রিটিক্যালি অ্যানালাইসিস অলরেডি 23-এ আসছে। আমাদের ইমিলি ডিকিনসন থেকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস আসার পসিবিলিটি কম। তারপরও যদি আসে যে আলোচনা ভাইয়া গত হলো, পরীক্ষায় পোয়েট্রিটা আসছিল 20th সেঞ্চুরি পোয়েট্রি। মিউট করেন, আমি বলি, আমাকে শেষ করতে দেন। এখানে আমাদের ওয়াইল্ড লাইটস বা এই যে তিনটা কবিতা আমরা যতগুলো পয়েন্ট পড়েছি অলরেডি, এগুলো যদি আপনারা ভালোভাবে মাথায় রাখতে পারেন, আপনার ক্রিটিক্যালি অ্যানালাইসিস আসলে এই কথাগুলোই লিখবেন। ক্লিয়ার? জি ভাইয়া লাইভ আছে।
ভাইয়া প্রত্যেকটা কবিতার যদি থিমগুলো একদম ক্লিয়ার করে ফেলি তাহলে তো যে কবিতার থেকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস থিম বেসিসে আনসার করে দিলেই তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হয়ে যাবে। পুরো কবিতা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, একটু আমি কমেন্ট দেখি কেউ কিছু বলছে কিনা। আচ্ছা, আপনারা বলেন এই কবিতাটা থেকে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অনেকে জি ভাইয়া। ক্লিয়ার রত্না। জি ভাইয়া। জি ভাইয়া, অনেক সুন্দর করে ক্লিয়ার হয়েছে। এই তিনটা প্রশ্ন কি কি বলছি? মিস্টিসিজম, তারপর হচ্ছে নেচার অফ পোয়েম, ট্রিটমেন্ট অফ ডেথ। এই তিনটা প্রশ্ন পড়লে আশা করি আমরা এখান থেকে কমন পেয়ে যাব। অসংখ্য সময় আছে এখনো। এই তিনটা প্রশ্ন ক্লিয়ার করলে আশা করি এখান থেকে আমরা 2টা কমন পেয়ে যেতে পারি। কি বিশ্বাস আছে? আর না পেলেও এখান থেকে যাই আসুক না কেন, এই তিনটা প্রশ্ন যে পড়লেন দেখবেন যে উত্তরগুলো প্রায় লিখতে পারবো। হ্যাঁ, উত্তরগুলো লিখতে পারবেন। আচ্ছা, এরপর আমরা বিশ্বাস না থাকলে খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্লাস করতাম। আপনি একটা কথা বললেন। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ল্ড হুইটম্যান থেকে আমরা 3টা প্রশ্ন করব। এখানে তার মধ্যে 2টা হচ্ছে ইলিজির প্রশ্ন। একটা হচ্ছে, আমরা এখানে মেইনলি 2টা কবিতা আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এজ এন ইলিজি, আর একটা হচ্ছে যে আমাদের হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন ডোরিয়ার্ড ব্লুম এজ এন ইলিজি। 2টা থেকে আশা করি যে কোনো একটা কমন পাবেনি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হুইটম্যান এজ আ পোয়েট অফ ডেমোক্রেসি। বুঝেছেন? হ্যাঁ দাদা। এখন এখানে যদি খেয়াল করেন, দেখেন 23-এ কি আসছে, রাইট আ নোট হুইটম্যান এজ আ মিস্টিক পোয়েট। এই জন্য মিস্টিক পোয়েট এখান থেকে তো আর আসবে না, তো আমাদের ইমিলি ডিকিনসন থেকে মিস্টিসিজমটা আসার পসিবিলিটি অনেক বেশি। দেন আমরা যদি খেয়াল করি, এখানে আব্রাহাম লিঙ্কনের কথা বলা হয়েছে 23-এ। এই যে পোয়েট অফ ডেমোক্রেসি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইভালুয়েট হুইটম্যান এজ আ পোয়েট অফ ডেমোক্রেসি। দেন যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুমড এজ এন ইলিজি। দেন আমরা দেখব, আচ্ছা মডার্ন পোয়েট আরেকটা কই, এই যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এজ এন ইলিজি। এই 3টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আর মাঝখান থেকে যদি সময় পান তাহলে মডার্ন পোয়েটটা পড়ে ফেলতে পারেন, বা বইয়ের শুরুতে যে লং সাজেশন আছে সেটা খেয়াল করতে পারেন। ওকে, তো এখন পোয়েট অফ ডেমোক্রেসি, এখানে আমরা কি বলবো? শর্টকাটে যদি বলি, আমাদের হোয়াইটম্যান মূলত হচ্ছে সাম্য ও স্বাধীনতার জয়গান সবসময় করে। তার কবিতাগুলো যে আছে, তিনি কবিতাগুলোতে সাধারণ কৃষকদের নিয়ে, সাধারণ শ্রমিকদের জীবনকে শ্রদ্ধা করে বা শ্রদ্ধা জানাতো, এবং তিনি বিশ্বাস করতেন যে গণতন্ত্র মানে মানুষে মানুষে আধ্যাত্মিক একটা ভ্রাতৃত্ব তৈরি হয়, ভাইয়ের বন্ধন তৈরি হয়, তাই না? জি ভাইয়া। এখন আসি আমাদের ওয়ার্ল্ড হুইটম্যান। এখান থেকে ইন্ট্রোডাকশনে কি আছে? ওয়ার্ল্ড হুইটম্যান ইজ আ ফেমাস আমেরিকান পোয়েট। হি ইজ কল্ড আ পোয়েট অফ ডেমোক্রেসি বিকজ হি সেলিব্রেটস দ্য কমন পিপল, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। এই 3টা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, এই 3টাই পয়েন্টের মধ্যে পাবেন। কমন পিপল, ইকুয়ালিটি, ফ্রিডম। এমনকি এটাও বলি, মাস্টার্সে গিয়ে আবার ওয়ার্ল্ড হুইটম্যান পড়তে হবে, এই প্রশ্নটা আবারও মাস্টার্সে পাবেন। তো এখানে হুইটম্যান বিশ্বাস করে এভরি ইন্ডিভিজুয়াল, নো ম্যাটার দেয়ার ক্লাস, রেস অর ব্যাকগ্রাউন্ড ইজ ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে নিজে ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই বিশ্বাস করে যে প্রত্যেকেই, এখানে কোনো ধরনের ক্লাস ম্যাটার করে না, আপার ক্লাস লোয়ার ক্লাস ম্যাটার করে না, কোনো বর্ণ বৈষম্য ম্যাটার করে না, কার ব্যাকগ্রাউন্ড কেমন, কে রাজার বাড়ি থেকে আসছে, কে বড় লোকের সন্তান, এই সব কোনো কিছুই ম্যাটার করে না। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। তো হিজ পোয়েমস শোজ রেসপেক্ট ফর অল হিউম্যানস এন্ড দেয়ার এক্সপেরিয়েন্স। বলা হচ্ছে তার কবিতাগুলোতে সবাইকে তিনি সম্মান জানানোর কথা বলছে, এবং এটাই তার মূলত অভিজ্ঞতা প্রকাশ করছে। দেন ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন and when lilacs last in Doriad bloom, he honors Abraham Lincoln, a leader who worked for freedom and equality. তিনি তার এই 2টা কবিতাতেই মূলত হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে সম্মান জানিয়েছে। আব্রাহাম লিঙ্কনকে একজন নেতা, একজন লিডার, যিনি মূলত স্বাধীনতা এবং সমতার জন্য কাজ করে গেছে। হুইটম্যানস পোয়েট্রি প্রেইসেস ডেমোক্রেসি, হিউম্যান ডিগনিটি and the idea that everyone matters. He combines personal feeling with national and social ideals. এই ইন্ট্রোডাকশনটা মূলত হচ্ছে কমন, আপনি মডার্ন পোয়েটের ক্ষেত্রেও এটার সাথে একটু অ্যাড করে লিখতে পারেন।
তো এখন আমরা প্রথমত বললাম কমন পিপল, এই কমন পিপল নিয়ে প্রথমত হচ্ছে আমাদের পয়েন্ট আছে, হুইটম্যান সেলিব্রেটস দ্য কমন পিপল, হুইটম্যান অফেন রাইটস অ্যাবাউট অর্ডিনারি সিটিজেন, হুইটম্যান মূলত সাধারণ নাগরিকদেরকে নিয়ে বা সাধারণ মানুষদেরকে নিয়ে মূলত লেখালেখি করেছে। হি বিলিভস এভরিওয়ান হ্যাজ ভ্যালু ইন ডেমোক্রেসি, সে মূলত বিশ্বাস করে যে প্রত্যেকেরই মূলত কি ডেমোক্রেসি মানে কি বলেন, গণতন্ত্র। গণতন্ত্রের মূল্য থাকে। In his poem, he does not focus only on kings or leaders. He shows that the people, soldier, and the citizen shape in the nation. In O Captain, My Captain, Whitman reflects the nation's collective experience. He shows that Lincoln's leadership helped and inspired all Americans, not just the powerful. অর্থাৎ তিনি বলেছেন যে তিনি লিঙ্কনের নেতৃত্ব দ্বারা সহযোগিতা পেয়েছেন এবং হচ্ছে যে অনুপ্রাণিত হয়েছে সকল আমেরিকান মানুষরা। এটা শুধুমাত্র পাওয়ারফুল দিক থেকে নয়, কিন্তু সব দিক থেকেই এটা কিন্তু বলা হচ্ছে। ওকে, বা আরো যদি আমরা এটাকে একটু সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে এখানে বলা হয় যে হুইটম্যান সাধারণ মানুষকে খুব গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করেন গণতন্ত্র শুধু বড় নেতা নয়, সাধারণ মানুষও এটাতে সমান গুরুত্বপূর্ণ। তার কবিতায় কৃষক, সৈনিক, সাধারণ নাগরিকদের সম্মান দেওয়া হয়েছে। যেমন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতায় তিনি আব্রাহাম লিঙ্কনকে নেতা হিসেবে দেখিয়েছেন, কিন্তু একই সাথে পুরো জাতির অনুভূতিটাও তিনি এই কবিতায় প্রকাশ করেছেন। তো আমাদের এখানে যে কোটেশন হিসেবে আছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান, এইটুকু লিখলেও কিন্তু হয়ে যাবে। যাদের মনে থাকে না তারা জাস্ট এইটুকু লিখলেই আপনাদের কোটেশন ওকে হয়ে যাবে। তাহলে এখন এই জায়গাটা বা এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, নেতা শুধু একজন ব্যক্তি নয়, পুরো জাতির প্রতীক। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর হচ্ছে ডেমোক্রেসি থ্রু ইকুয়ালিটি এন্ড রেসপেক্ট। গণতন্ত্র আমাদের সমান ও সম্মানের মাধ্যমে গণতন্ত্রের কথা বলছে। হুইটম্যান গণতন্ত্রের মূল ভিত্তিটা হচ্ছে, হুইটম্যানের মতে গণতন্ত্রের মূল ভিত্তিটা হচ্ছে ইকুয়ালিটি এন্ড রেসপেক্ট, সমতা এবং সম্মান। তিনি বিশ্বাস করেন প্রতিটা মানুষের জীবনের মূল্য আছে। যেমন হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুম, এই কবিতায় লিঙ্কনের মৃত্যুতে শোক প্রকাশ হয়েছে, কিন্তু এই শোক তার কি শুধু ব্যক্তিগত শোক ছিল নাকি পুরো জাতির শোকের কথা বলেছে তিনি এখানে? পুরো জাতির ভাইয়া। পুরো জাতির। এই যে বলছে হুইটম্যান বিলিভস ইন ইকুয়ালিটি এন্ড রেসপেক্ট ফর অল, হি ট্রিটস এভরিওয়ান অ্যাজ ইম্পর্টেন্ট। In When Lilacs Last in Doriad Bloom, he mourns Lincoln but also reflects on the nation as a whole. Whitman shows that Lincoln's work benefited every person equally. The poem connects individual grief with the grief of the entire society. সমাজের মধ্যে প্রত্যেকের নিজস্বভাবে দুঃখটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। হুইটম্যানস ভিশন অফ ডেমোক্রেসি ইনক্লুডস ফেয়ারনেস, রেসপেক্ট এন্ড শেয়ার্ড এক্সপেরিয়েন্স। তো এই জায়গাটাতে আমরা এই যে লাইলাক্স এট দ্য ডোরিয়ার্ড ব্লুম কবিতায় লিঙ্কনের মৃত্যুতে শুধু শোক প্রকাশ করা হয়েছে এমনটা না, এই শোকটা শুধু তার ব্যক্তিগত নয়, এটা পুরো জাতির শোক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং এখানে আমরা কোটেশন হিসেবে কি ব্যবহার করেছি, কাম আ লাইলাক উইথ হার্ট শেপড লিভস অফ স্প্রিং, জাস্ট এতটুকু ব্যবহার করলেও হয়ে যাবে। এই লাইনটাতে জীবন, মৃত্যু এবং জাতির অনুভূতিকে একসাথে প্রকাশ করে। যারা পড়তে পারেন তারা পুরোটা লিখবেন, যাদের মনে থাকে না তারা শুধু প্রথমটুকু লিখলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। Then democracy and leadership. Whitman honors leaders who serve the people. In both poems, দুইটা কবিতায় Lincoln is shown as a servant leader. He worked for freedom and equality, not for personal power. Whitman praises leadership that protects and inspires citizens. His tribute shows that democracy works when leaders care for everyone. Whitman's poetry combines respect for authority with the democratic principle that the people are center. তো এখানে যদি আমরা খেয়াল করি, বলা হচ্ছে যে হুইটম্যান ভালো নেতৃত্বকে খুব গুরুত্ব দিয়েছেন। তার মতে একজন নেতা নিজের জন্য নয়, জনগণের জন্য কাজ করে। আব্রাহাম লিঙ্কনকে তিনি এমন একজন নেতা হিসেবে দেখিয়েছেন যিনি স্বাধীনতা, সমতার জন্য কাজ করেছেন। তিনি দেখিয়েছেন গণতন্ত্র তখনই সফল হয় যখন নেতা জনগণের সেবা করে, জনগণকে কেয়ার করে। ক্লিয়ার? জি ভাইয়া।
দেন এখানে আছে ডেমোক্রেসি অ্যান্ড ইউনিটি। তো এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি, এখানে কি বলা হচ্ছে, হুইটম্যান অলসো কি করেছে, হুইটম্যান অলসো প্রেজেন্টস ডেমোক্রেসি অ্যাজ ইউনিটি। হি শোজ দ্যাট, তিনি দেখিয়েছে যে দ্য পিপল, দ্য লিডার অ্যান্ড দ্য নেশন আর কানেক্টেড। দেশের জনগণ, দেশের নেতা এবং একটা জাতি সবাই কি একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইন হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুম, এই কবিতায় নেচার, প্রকৃতিটা সিম্বলাইজ করতেছে ইউনিটিকে। দ্য লাইলাক্স, স্টার অ্যান্ড হারমিট, হারমিট থ্রাশ reflect both the nation and the individual. Whitman's democracy is emotional, spiritual and practical. Everyone is part of the same society. সবাই একই সমাজের মধ্যেই থাকে, and shared experience create bonds between people. সবাই মূলত সবার অভিজ্ঞতাই মূলত শেয়ার করে। অর্থাৎ এখানে গণতন্ত্রে একতার কথা বলছে। When lilacs last in bloom, ডোরিয়ার্ড ব্লুম কবিতায় হুইটম্যান দেখিয়েছে যে পুরো জাতি একসাথে আনন্দ ও দুঃখটা ভাগ করে নেয়। এখানে প্রকৃতি একতার প্রতীক হয়ে উঠেছে। লাইলাক ফুল, তারকা, পাখি সবকিছু মানুষের অনুভূতির সাথে যুক্ত হয়ে গেছে। তো এখানে যে কোটেশনটা দেওয়া আছে, কি লেখা আছে, and the hermit thrush sings in the forest and I hear the voice of the hermit thrush. অন্তত এই দুইটা লাইন কোটেশন হিসেবে লিখতে হবে যদি পুরোটা লিখতে কারো যদি সমস্যা হয়। তো এই লাইনটাতে মূলত প্রকৃতির শব্দ মানুষের অনুভূতির সাথে মিশে গেছে, এটা দেখায় মানুষ ও প্রকৃতি একসাথে যুক্ত, এই অবস্থাটাকে বুঝিয়েছে। কারণ হুইটম্যানের গণতন্ত্রে প্রত্যেক মানুষ গুরুত্বপূর্ণ, কেউ একা নয়। একজন মানুষের আনন্দ বা দুঃখ পুরো সমাজটাকেই প্রভাবিত করে। তাই তিনি দেখিয়েছেন যে গণতন্ত্র হলো এক ধরনের মানসিক ও আত্মিক বন্ধ। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে যদি আমরা দেখি 12 নম্বরের পরে 13 নম্বরটা, হয় লাইলাক্স লাস্ট ইন ডোরিয়ার্ড ব্লুম এজ এন ইলিজি। এই সিঙ্গেল কবিতাগুলোর জন্য আমাদের ইন্ট্রোডাকশন গুলো আর একটু ভালোভাবে জানতে হবে, বা এই কবিতাগুলো যদি ভালোভাবে একটু পড়া থাকে তাহলে ভালোভাবে অ্যান্সার করতে পারবো। হয় লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুম ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হুইটম্যানস মোস্ট ফেমাস পোয়েমস। ইট ওয়াজ রিটেন, এটা কেন লেখা হয়েছিল, এটা লেখা হয়েছিল টু মোর্ন দ্য ডেথ অফ আব্রাহাম লিঙ্কন ইন 1865। আমরা জানি আব্রাহাম লিঙ্কন কবে মারা যায়, 1865 সালে। 1865-তে। The poem is an elegy because it expresses grief, remembrance and respect for the dead. বলা হচ্ছে এই কবিতাটা একটা ইলিজি। কেন ইলিজি? কারণ এটাতে দুঃখ প্রকাশ করা হয়েছে, এটাতে কাউকে স্মরণ করা হয়েছে, কাউকে শ্রদ্ধা জানানো হয়েছে কোনো মৃত ব্যক্তির জন্য। হুইটম্যান কম্বাইন্স পার্সোনাল শ্রো উইথ ন্যাশনাল মর্নিং। হুইটম্যান কি করেছে, তার ব্যক্তিগত দুঃখটাকে জাতীয় শোকে পরিণত করেছে। He uses symbol, nature, spiritual reflection to show the importance of Lincoln and the feelings of the people. The poem is long, deep and emotional. Whitman's elegy is also modern because it uses free verse, simple language and vivid imagery. আগের মতো তিনি এখানে খুব মানে বড় করে কঠিন করে তিনি এগুলো লিখে নাই, খুব সহজভাবে লিখেছে, সহজ ভাষা ব্যবহার করেছে, নানান রকমের ইমাজারি ব্যবহার করে বুঝিয়েছে এবং ফ্রি ভার্সে লিখেছে। ফ্রি ভার্স বলতে আমরা কি বুঝি? যে কবিতার রিদম থাকবে না, রাইম স্কিম থাকবে না, আর কি থাকবে? কি থাকবে বলেন? প্রত্যেকটা কথা নেতার সাথে সম্পৃক্ত থাকবে। ফ্রি ভার্স মানে মিটারও থাকবে না, রাইম স্কিমও থাকবে। আচ্ছা, প্রথম যে পয়েন্ট, এক্সপ্রেশন অফ গ্রিফ। এক্সপ্রেশন অফ গ্রিফ দ্বারা কি বোঝাচ্ছে, সহজে বুঝবেন, গভীর শোক প্রকাশ করার কথা বলছে। এই কবিতায় কবি লিঙ্কনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছিল। এটি শুধু কবির ব্যক্তিগত কষ্ট নয়, পুরো আমেরিকার মানুষের শোক ছিল এটা। কবিতার ভাষা শান্ত, দুঃখপূর্ণ এবং চিন্তাশীল ছিল। এবং আমাদের যে প্রথম লাইনটা ছিল সেই লাইনটাই আমরা এখানে কোটেশন হিসেবে ব্যবহার করেছি। The poem expresses deep grief over Lincoln's death. Whitman mourns to only for Lincoln but also for the loss felt by the nation. পুরো জাতি তাকে হারিয়ে ফেললো, অনেক বড় একটা লস হয়ে গেছে, এটার কথা বলছে। He shows that death brings sadness to all people. তিনি দেখিয়েছে যে একটা মৃত্যু কি নিয়ে আসে, সকল মানুষের দুঃখ নিয়ে এসেছে। The tone is solemn and reflective. Whitman's elegy gives voice to sorrow and allows reader to feel the emotional weight of loss. অর্থাৎ এখানে আমরা শর্টকাটে যদি বলি
বলা যায় যে এই কবিতায় কবি লিঙ্কনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। এটি শুধু কবির ব্যক্তিগত কষ্ট ছিল না, পুরো আমেরিকার মানুষের শোক ছিল। এবং কবিতার ভাষা এখানে শান্ত ছিল, দুঃখপূর্ণ ছিল এবং চিন্তাশীল ছিল। ওকে, জি ভাইয়া। এরপর আছে হচ্ছে আমাদের সিম্বল, ইউজ অফ সিম্বল। মোস্ট ইম্পর্টেন্ট শর্টের জন্য এই সিম্বল গুলো, ব্রিফের জন্য। হুইটম্যান ইউজেস সিম্বল টু মেক হিজ ইলিজি মোর মিনিংফুল। দ্য লাইলাক, দ্য স্টার এন্ড দ্য হারমিট থ্রাশ carry spiritual and emotional significance. The lilac symbolize memory and love. The star symbolize Lincoln lasting legacy and immortality. The hermit thrush sings a song of mourning and hope. This symbol help Whitman connect nature with human connection, giving the poem a mystical and reflective quality. শর্টকাটে যদি আমরা এখানে বোঝার চেষ্টা করি, এখানে আমাদের তিনটা মূলত হচ্ছে সিম্বলের কথা বলছে। একটা লাইলাক, একটা স্টার, একটা হারমিট থ্রাশ। লাইলাকটা কি? লাইলাক একটা ফুল যা মূলত স্মৃতি, ভালোবাসা, মৃত্যু বা মৃত ব্যক্তিকে মনে রাখার প্রতীক। এটা কবির ব্যক্তিগত শোককে প্রকাশ করে। আবার স্টার এক ধরনের তারকা। এখানে তারকা বলতে লিঙ্কনের আত্মাটাকে বুঝাইছে, তার অমর আদর্শের প্রতীক বুঝিয়েছে। মূলত এটি আকাশে স্থায়ীভাবে জ্বলতে থাকা সত্য ও ন্যায়ের প্রতীক। তারপর হারমিট থ্রাশ এক ধরনের পাখি, যেটা মূলত এখানে এক পাখির গান, যেটা শোক বা শান্তির প্রতীক হিসেবে বুঝিয়েছে। এটা মৃত্যুর মধ্যেও এক ধরনের আধ্যাত্মিক সান্ত্বনা দিচ্ছে তার গানের মাধ্যমে, এই কথাটাই বুঝিয়েছে। তাহলে লাইলাক হচ্ছে আমাদের স্মৃতি ও ভালোবাসা, স্টার হচ্ছে লিঙ্কনের আত্মা ও অমরত্ব, আর হারমিট থ্রাশ হচ্ছে শোক ও শান্ত এক ধরনের সঙ্গীতের কথা বলছে। তো এই প্রতীকগুলো কবিতাকে আরো বেশি গভীর ও অর্থপূর্ণ করে তুলেছে। এবং এখানে কোটেশন হিসেবে দেওয়া আছে, এন্ড দ্য হারমিট বার্ড ওয়েন্ট ফোর্থ টু সিং। ওকে, এরপর যদি আমরা দেখি, দেওয়া আছে আমাদের এক ধরনের ভাবনার কথা বলতেছে, রিফ্লেকশন অন ডেথ এন্ড ইমমর্টালিটি, মৃত্যু এবং অমরত্বের ভাবনা। কবিতায় মৃত্যু শুধু শেষ নয়, বরং একটা নতুন যাত্রার কথা বলেছে। বলা হচ্ছে, দ্য পোয়েম রিফ্লেক্টস অন ডেথ এন্ড দ্য আইডিয়া অফ ইমমর্টালিটি। হুইটম্যান মোর্নস লিঙ্কন বাট অলসো শোজ দ্যাট হিজ ইনফ্লুয়েন্স এন্ড মেমোরি লিভ অন। ডেথ ইজ নট অ্যান এন্ড, মৃত্যুই শেষ নয়, ইট ইজ পার্ট অফ দ্য স্পিরিচুয়াল জার্নি, এটা আধ্যাত্মিক যাত্রার শুরু। হুইটম্যান কানেক্টস লাইফ, ডেথ এন্ড দ্য ইউনিভার্স থ্রু ইমাজিনারি এন্ড মেডিটেশন। This reflection makes the poem more than just mourning, it becomes a meditation on human existence and legacy. তো এখানে বলা হচ্ছে মৃত্যু শুধু, কবিতায় মূলত মৃত্যুটা শুধু শেষ নয়, বরং একটা নতুন যাত্রা। হুইটম্যান মনে করেন লিঙ্কন মারা গেলেও তার যে কাজ, তার যে আদর্শ, এগুলো অমর হয়ে থাকবে। তাই মৃত্যু এখানে ভয়ঙ্কর নয়, বরং এটা একটা আধ্যাত্মিক পরিবর্তন। অর্থাৎ কোটেশন হিসেবে বলা হচ্ছে, উইথ দ্য ব্রেথ অফ আওয়ার ওন লিভস and the odor of the grapes. এই লাইনটাতে কি বোঝাচ্ছে? এখানে বলা হচ্ছে জীবন ও মৃত্যু একে অপরের সাথে যুক্ত, এবং এখানে জীবন ও মৃত্যুর একটা মিলন দেখিয়েছেন। ক্লিয়ার? তারপর হচ্ছে ন্যাশনাল এন্ড পার্সোনাল মোর্নিং, জাতীয় এবং ব্যক্তিগত যে শোক, এই কথাটা বলছে। তো এখানে কবিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে ব্যক্তিগত এবং জাতীয় শোকটা একসাথে প্রকাশ, একটা সংমিশ্রণ বুঝিয়েছে। কবি নিজে লিঙ্কনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, এবং একই সাথে পুরো আমেরিকার মানুষের শোকও তিনি কবিতায় প্রকাশ করেছেন। অর্থাৎ লিঙ্কন ছিলেন স্বাধীনতার প্রতীক, তাই তার মৃত্যু পুরো জাতিকে নাড়া দিয়ে উঠেছে। দ্য লাইলাক এন্ড দ্য স্টার এন্ড দ্য হারমিট বার্ড কম্বাইন। তো এখানে আমরা মূলত হচ্ছে জাস্ট এই লাইনটুকু লিখলেই আমাদের হয়ে যাবে কোটেশন হিসেবে। ওকে, জি ভাইয়া। বুঝতে পারছেন প্রশ্নটা? জি ভাইয়া। আচ্ছা, যারা লাইভে দেখতেছেন একটু জানাবেন ক্লিয়ার হচ্ছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন, আরো ক্লিয়ার করার চেষ্টা করব। এরপরে আমি আরেকটা যে প্রশ্ন বলেছি সেটা হচ্ছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইলিজি। এটাও হচ্ছে আমাদের আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা। দেখবেন যে উত্তরগুলো প্রায় কাছাকাছি মনে হচ্ছে, শুধুমাত্র বেশ কিছু কোটেশন যদি আমরা মাথায় রাখি তাহলে উত্তরগুলো কিন্তু ইজি হবে বা সহজ হয়ে যাবে, তাই না? ভাইয়া এখানে কি পার্সোনাল গ্রিফ, ওইটা কি এমনি সবার জন্য? সবার জন্য বলতে
ভাইয়া ওই আগের কবিতাটা হচ্ছে কি সবার মানে জাতীয় সুখ, আর এটা শুধু পার্সোনাল ওরকম পরের যে পার্সোনালটা কবিতাটা, করছে। না না, এটাও ন্যাশনাল জি মর্নিং ছিল। জি ভাই, প্রথম পয়েন্টে পার্সোনালটা উল্লেখ করছে, আগের কবিতায় হচ্ছে পার্সোনালটা উল্লেখ করে না, এই জন্য বলতেছিলাম। নিচেরটাই দেখো ন্যাশনাল মর্নিংটাও আছে, এখানে দুইটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে তাই। হ্যাঁ, উপরেরটাতেও পার্সোনাল মর্নিং মর্নিং আছে, খেয়াল করেন, ন্যাশনাল এন্ড পার্সোনাল মর্নিং একসাথে দেওয়া, আর পরের প্রশ্নটাতে আলাদা আলাদা করে দেওয়া। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া শুধু এক্সপ্রেশন অফ গ্রিফ দিলে হবে? দেওয়া তাহলে যায়। তোমাদের দুইটা একসাথে করে লিখতে হবে, তুমি তখন আলাদা আলাদা করে লিখতে পারবে না। আচ্ছা দেখেন, একটু আলোচনা করি। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন ক্লিয়ার। আচ্ছা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ এন ইলিজি, এটা একটু কম গুরুত্বপূর্ণ বলা যায়, উপরের প্রশ্নটাই আমাদের একটু বেশি গুরুত্বপূর্ণ। হয় লাইলাক্স এট দ্য ডোরিয়ার ব্লুম, তো ওই প্রশ্নটা যেহেতু 22-এ আসছে, এটা আবার মনে হয় 21-এ আসছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনটা, তো এটা আবার 24-এ চলে আসতে পারে, কারণ উপরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এটা অলরেডি 17, 22, 20, 22-এ আসছে। তো আগে হচ্ছে একবার জোড়াশালে এটা আসতো, আর বেজোরে হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আসতো, কিন্তু 23-এ কোনোটাই আসে নাই। 23-এ একেবারে অন্য ধরনের প্রশ্ন এখান থেকে এসেছিল, তো এই জন্য দুইটাই পড়তে হচ্ছে আমাদের। তো 21 থেকে 24-এ দিয়ে দিতে পারে, আবার 20, 22, 24-এ আসতে পারে, এই জন্য দুইটাই আমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ ওয়ান অফ দ্য ওয়াইল্ড হুইটম্যানস মোস্ট ফেমাস পোয়েমস. It was written to mourn the death of Abraham Lincoln in 1865. The poem is an elegy because it expresses grief, respect and remembrance for someone who has died. তার মৃত্যুতে মূলত হচ্ছে দুঃখ প্রকাশ করা, সম্মান দেওয়া, তাকে স্মরণ করা, এই সব কিছুই করেছিল। দুইটা কবিতা প্রায় সেম টু সেম। হুইটম্যান celebrates Lincoln as a great leader while also showing sorrow for his loss. The poem combines personal grief with the national mourning. It also uses clear imagery, symbol and emotion to create a deep sense of loss. একটা গভীর ক্ষতি হয়ে গেছে, গভীর একটা ক্ষত তৈরি হয়েছে। Whitman's elegy is simple, emotional and memorable, which makes it a classical example of the genre. আচ্ছা, এই যে ইন্ট্রোডাকশনটা এখানে বলা হচ্ছে, কি বলছে? বলা হচ্ছে যে ওয়াল্ড হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এটা হচ্ছে একটা বিখ্যাত ইলিজি বা শোকগাথা। এটি 1865 সালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর লেখা হয়। এই কবিতায় কবি লিঙ্কনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং একই সাথে তাকে একজন মহান নেতা হিসেবে শ্রদ্ধা জানানো হয়েছে। ওকে, জি ভাইয়া। ভাইয়া আগেরটার সাথে এটার পার্থক্য কি শুধু সিম্বলে? আচ্ছা, এগুলোর কবিতাগুলো কি মনে আছে আপনার? পড়েছিলেন যে? জি ভাইয়া। আচ্ছা, এই দুইটা কবিতার মধ্যে আগে পার্থক্যটা তাহলে ক্লিয়ার হওয়া উচিত। হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়াড ব্লুম আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের দুইটাই হচ্ছে ইলিজি, তবে প্রকাশভঙ্গি, ভাষা, ভাবনায় কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখতে পাই। কিরকম? হোয়েন লাইলাক্স লাস্ট ইন ডোরিয়াড ব্লুম, এখানে শোক অনেক গভীর, দার্শনিক এবং আধ্যাত্মিক কথা বলেছে, মৃত্যু, প্রকৃতি, জীবন ও অমরত্ব নিয়ে চিন্তা করেছে। আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে শোকটা হচ্ছে সরাসরি এবং আবেগে পূর্ণ, শুধু নেতা হারানোর দুঃখ, শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। খেয়াল করবেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের থিম হিসেবে নেতা হারিয়ে গেছে, মারা গেছে, তার জন্য দুঃখ বা শ্রদ্ধা প্রকাশ করেছে। আর হোয়েন লাইলাক্সে মূলত কিছু দার্শনিক বা আধ্যাত্মিক কথাবার্তা দিয়ে সকল মানুষের শোকটাকে প্রকাশ করেছে। তিনি সেখানে মৃত্যু, প্রকৃতি, জীবন, অমরত্ব এগুলো নিয়ে চিন্তা করেছে, কিন্তু ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে জীবন, অমরত্ব, মৃত্যু এইসব নিয়ে চিন্তা করে নাই, তার নেতা মারা গেছে, তার দুঃখ এবং তার জন্য শ্রদ্ধা প্রকাশ করেছে। ক্লিয়ার বিষয়বস্তু বা থিম নিয়ে দুইটা কবিতার? আর যদি আমরা বলি ইমোশনের এক্সপ্রেশনটা কেমন ছিল, বা এক্সপ্রেশন অফ ইমোশন,
লাইলাক্স কবিতাটাতে শোকটা খুব ধীরে ধীরে প্রকাশ করেছে এবং গভীরভাবে এবং ধ্যানমগ্নভাবে প্রকাশ করেছে, আধ্যাত্মিকভাবে। আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে শোকটা সরাসরি তীব্রভাবে এবং সহজ ভাষায় প্রকাশ করেছে। ক্লিয়ার? যেমন প্রথমে আমরা দেখতে পাই ফলেন কোল্ড অ্যান্ড ডেড, শান্তভাবে সে মারা গেছে, ব্যাপারটা এরকম। আর প্রতীকের দিক থেকেও পার্থক্য আছে, যেমন লাইলাক্স, ইস্টার্ড, হারমিট থ্রাশ, এই 3 ধরনের সেখানে সিম্বল ব্যবহার করছে, প্রকৃতি, স্মৃতি, আত্মা ও অমরত্বের প্রতীক হিসেবে। আর এই যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে আপনি শিপ, একটা জাহাজের কথা পাবেন, সেই জাহাজের ক্যাপ্টেন অর্থাৎ একটা দেশের দেশনায়ক, নেতা, দেশ এবং লিঙ্কনের প্রতীক। এখানে ক্যাপ্টেন হচ্ছে লিঙ্কনের প্রতীক, আর শিপ বলতে দেশটাকে বুঝিয়েছে। তো লাইলাক কবিতায় প্রতীকটা বেশি জটিল ও আধ্যাত্মিক ছিল, আর ও ক্যাপ্টেন কবিতায় প্রতীকটা খুব সহজ এবং বাস্তব। শিপ বলতে একটা পুরো দেশটা, আর ক্যাপ্টেন বলতে লিঙ্কনকে বুঝিয়েছে। অর্থাৎ একজন ক্যাপ্টেন যেভাবে শিপ চালায়, ঠিক লিঙ্কন পুরো দেশটাকে কন্ট্রোল করত। ক্লিয়ার? আবার ভাষার দিক থেকে যদি খেয়াল করেন, লাইলাক্স কবিতাটা হচ্ছে ফ্রি ভার্সে লেখা, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হচ্ছে রিদমিক ভাবে লেখা, গানের মতো স্টাইলে। আবার লাইলাক্সে মৃত্যু মানে শেষ নয়, এটা একটা আধ্যাত্মিক যাত্রার কথা বলছে। আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে বলছে মৃত্যু মানে বড় ক্ষতি, এক ধরনের শোক, এখানে অমরত্বের দার্শনিক ব্যাখ্যাটা নাই। ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া, বুঝছি। আবার প্রকৃতির কথাও এখানে বলা হয়। লাইলাক্স কবিতায় প্রকৃতিটা ছিল মূল অংশ, শোক ও জীবনের সাথে গভীরভাবে যুক্ত করেছিল। আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে প্রকৃতিকে আমরা তেমন দেখিই না, এখানে ফোকাস করা হয়েছে মানুষ ও জাতির উপর। মূল কথা, দুইটা কবিতাতেই লিঙ্কনের যে মৃত্যু নিয়ে লেখা, এটাতে ধরন কিন্তু আলাদা আছে। প্রথমটা গভীর আধ্যাত্মিক দার্শনিক ইলিজি, দ্বিতীয়টা সহজ আবেগপূর্ণ সরাসরি ইলিজি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। যদি এটাতে বুঝতে না পারেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে অ্যান্সার করা। তো এখানে খেয়াল করেন, শুরুতে ইন্ট্রোডাকশনটা প্রায় কাছাকাছি। এক্সপ্রেশন অফ পার্সোনাল গ্রিফ, দ্য পোয়েম শোস হুইটম্যানস পার্সোনাল সরো ওভার লিঙ্কনস ডেথ। হি মোর্নস দ্য লস অফ লিডার হি অ্যাডমায়ার। সে যাকে এখানে পরিচয় করিয়ে দিচ্ছিল, যাকে এখানে অ্যাড্রেস করতেছিল, সে মূলত একজন লিডার ছিল, তাকে হারিয়ে ফেলার কারণে শোক প্রকাশ করতেছে। দ্য গ্রিফ ইজ ইমোশনাল অ্যান্ড হার্টফেল্ট। এই যে হারিয়ে যাওয়াটা, এই যে দুঃখটা, এটা ছিল আবেগগত এবং হৃদয় ভাঙ্গার মতো। হুইটম্যানস ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল অ্যান্ড ডিরেক্ট হুইচ মেক্স দ্য সরো ইজি টু ফিল। অর্থাৎ এখানে কবিতাটা খুব সিম্পল এবং সরাসরি ভাবে বলেছে, এবং যা মূলত হচ্ছে খুব সহজে অনুভূতিটা, দুঃখের অনুভূতিটা বোঝা যায় বা তৈরি করে কবিতা থেকে, এটা বোঝানো হয়েছে। দ্য পোয়েম কমিউনিকেটস দ্য পেইন অফ লজিং আ গ্রেট লিডার হোয়াইল এক্সপ্রেসিং দ্য পোয়েটস ওন মর্নিং। এবং এখানে সহজ ভাষায় যদি আমরা চিন্তা করি, এখানে বলা হচ্ছে যে এই কবিতায় হুইটম্যান তার ব্যক্তিগত দুঃখটা খুব সরাসরি ভাবে প্রকাশ করেছে। তিনি একজন প্রিয় নেতাকে হারানোর কষ্ট অনুভব করেছেন, এবং ভাষাটা এখানে সহজ হলেও আবেগটা খুব গভীর ছিল। অর্থাৎ গভীর দুঃখ বোঝাতে সবচেয়ে শক্তিশালী লাইনটা কিন্তু আমি শুরুতে বলেছি, ফলেন কোল্ড অ্যান্ড ডেড। অর্থাৎ এই লাইনটা বোঝাচ্ছে যে নেতাটা একটু আগেই ছিল, সে আর নেই, সে জীবিত নেই, এবং কবি গভীরভাবে ভেঙে পড়েছেন। এরপর হচ্ছে ন্যাশনাল মর্নিং। এই ন্যাশনাল মর্নিং এ আমরা কি দেখবো? এই কবিতায় শুধু কবির ব্যক্তিগত দুঃখ ছিল না, পুরো দেশের শোক প্রকাশ ছিল, পুরো দেশটা থেকেই শোক প্রকাশ করেছে। লিঙ্কন ছিলেন পুরো জাতির নেতা, তাই তার মৃত্যু পুরো আমেরিকার জন্য বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। এবং কবিতার শিপ, জাহাজকে দিয়ে দেশকে বোঝানো হয়েছে, আর ক্যাপ্টেনকে দিয়ে লিঙ্কনকে বোঝানো হয়েছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। আচ্ছা, এখানে কোটেশনটা কি আছে? ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান, দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক, দ্য প্রাইজ উইজ শাউট ইজ অন। যদি পারেন পুরোটা লিখবেন, না পারলে শুধু প্রথম লাইনটা লিখলেই হয়ে যাবে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। তো হুইটম্যান অলসো রিফ্লেক্টস দ্য নেশনস গ্রিফ। তিনি এখানে সম্পূর্ণ জাতির দুঃখটাকে প্রকাশ করেছেন, রিফ্লেক্টস করেছে। লিঙ্কনস ডেথ ওয়াজ আ লস ফর অল আমেরিকানস। লিঙ্কনের মৃত্যুটা সমস্ত আমেরিকাবাসীর জন্য, মানে আমেরিকাবাসীর হারিয়ে ফেলা। দ্য পোয়েম বা আমেরিকাবাসীর মূলত হচ্ছে একটা গভীর দুঃখ। দ্য পোয়েম শোজ দ্যাট দ্য কান্ট্রি শেয়ারস ইন মর্নিং, এবং বলা হচ্ছে এই কবিতাটা দেখাচ্ছে সমস্ত দেশ মূলত হচ্ছে এই শোকটা শেয়ার করতেছে একজন আরেকজনের সাথে। দ্য শিপ সিম্বলাইজ দ্য নেশন অ্যান্ড দ্য ক্যাপ্টেন রিপ্রেজেন্ট লিঙ্কন।
এখানে জাহাজটা একটা জাতিকে সিম্বলাইজ করতেছে, আর ক্যাপ্টেন মূলত লিঙ্কনকে রিপ্রেজেন্ট করতেছে। হুইটম্যান কানেক্টস পার্সোনাল সরো উইথ পাবলিক লস, তার ব্যক্তিগত দুঃখটাকে মূলত হচ্ছে সবার মূলত একটা হারিয়ে যাওয়া একটা ক্ষতির মধ্যে নিয়ে গেছে। দিস ডুয়েল মর্নিং ইজ আ কি ফিচার অফ অ্যান ইলিজি। ক্লিয়ার? জি ভাইয়া। Then tribute to Lincoln's leadership. The poem praises Lincoln as a heroic and moral leader. Whitman shows respect for his courage, wisdom and sacrifice. Whitman মূলত যে সম্মান বা শ্রদ্ধাটা দেখিয়েছে মূলত এর জন্য সাহসিকতা, যে জ্ঞানী বা স্যাক্রিফাইস, এই জিনিসগুলোর জন্যই মূলত তিনি সম্মান দেখিয়েছে। দ্য ইলিজি সেলিব্রেটস লিঙ্কনস লাইফ অ্যান্ড অ্যাচিভমেন্ট, নট জাস্ট হিজ ডেথ। শুধুমাত্র তার মৃত্যুর জন্য মূলত না, লিঙ্কনের জীবন এবং তার যে অর্জনগুলো এগুলোর জন্য মানুষ শোক প্রকাশ করেছে। হুইটম্যান এমফেসাইজ দ্যাট লিঙ্কন গাইডেড দ্য নেশন থ্রু আ ডেঞ্জারাস পিরিয়ড। অর্থাৎ চিন্তা করা যায় যে লিঙ্কন যখন ছিল তখন এই ব্ল্যাক পিপলরা স্বাধীনতা পেতে শুরু করেছিল, তাই না? জি ভাইয়া। কিন্তু এখন যখন সে মারা গেল আবার সবাই ভয় পাচ্ছে। তার এই যে সাহসিকতা, তার মতন নেতা হয়তো আমরা আর পাবো না। আবার হয়তো আমরা ব্ল্যাক পিপলরা আবার হয়তো হোয়াইট পিপলদের মধ্যে নির্যাতিত হতে শুরু করব। এই কারণগুলোর জন্য অনেকে শোক প্রকাশ করেছে। ক্লিয়ার? জি ভাইয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে হুইটম্যান লিঙ্কনকে শুধু মৃত ব্যক্তি হিসেবে দেখেননি, বরং একজন মহান নেতা হিসেবে সম্মান করেছেন। তিনি দেখিয়েছেন লিঙ্কন দেশকে স্বাধীনতা ও সাফল্যের পথে নিয়ে গেছেন। এবং হচ্ছে যে কবিতা এখানে কোটেশনে জাস্ট এতটুকু লিখতে পারেন, এক্সাল্ট সোর্স এন্ড রিং ও বেলস। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে দেশের মানুষ বিজয়ে আনন্দ করতেছিল, কিন্তু কবি এখানে দুঃখে ভেঙে পড়েছে। কারণ জাস্ট নোঙ্গর এসে ফেলবে, সেই সময় দেখে যে যুদ্ধ শেষ, সবাই স্বাধীনতা লাভ করলো, সেই সময় বিজয়ের মালা পরার কথা মনে পড়তেছে কবিতাটা। হ্যাঁ ভাইয়া। খবর পেল কি কবি মারা গেছে, সরি লিঙ্কন মারা গেছে। মারা গেছে। তাতে করে কি হলো? আনন্দটা দুঃখে পরিণত হলো। ক্লিয়ার? দেন এখানে সিম্বলিজম এন্ড ইমাজেরি। এখানে সিম্বলিজম এবং ইমাজেরির মধ্যে অলরেডি পড়ে ফেলেছি। ক্যাপ্টেন, শিপ, ভয়েস, এই ব্যাপারটার কথা বলা হচ্ছে যে এগুলো সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে ক্যাপ্টেন দ্বারা আব্রাহাম লিঙ্কনকে বুঝিয়েছে, শিপ দ্বারা আমেরিকা দেশটাকে বুঝিয়েছে, আবার ভয়েজের যাত্রাটা বলতে এখানে গৃহযুদ্ধ বা সংগ্রামটাকে বুঝিয়েছে। ওকে, তো এই যে প্রতীকগুলো, এগুলো মূলত কবিতাটাকে সহজ কিন্তু গভীরভাবে একটা অর্থপূর্ণ করে তোলে। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক, দ্য প্রাইজ ওয়াজ শাউট ইজ ওন। এই লাইনটাতে বোঝানো হচ্ছে দেশটা সফল হয়েছে কিন্তু সেই নেতাটা আর বেঁচে নেই। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই তিনটা প্রশ্ন পড়লে আশা করি আমাদের এখানে হয়ে যাবে। আমরা আরেকবার শুরু থেকে দেখি এখানে আর অন্য কোনো প্রশ্ন আমাদের পড়া প্রয়োজন কিনা। মডার্ন পয়েন্টটা দেখতে বলছেন। আচ্ছা, মডার্ন এই প্রথমটা হচ্ছে, যদি দেখেন যদি কোনো কারণে শুধু ইমাজেরিটা চায় তাহলে কি করবেন? দুইটা কবিতা পড়েছেন, একটা হচ্ছে নেচার ইমাজেরি, সিম্বলিক ইমাজেরি, পার্সোনাল এন্ড ইমোশনাল ইমাজেরি। এটা এই যে ইমাজেরি অফ ইউনিভার্সাল আইডিয়াস, দুইটা কবিতা থেকেই আমরা কিন্তু এগুলো লিখতে পারবো। তারপর এটা 23-এ আসছে মিস্টিক পোয়েট। দেন আমাদের আসছে হচ্ছে 23-এ আসছে যে হাউ ডাজ হুইটম্যান শোজ হিজ ট্রিবিউট টু আব্রাহাম লিঙ্কন ইন হিজ পোয়েম। অর্থাৎ তার কবিতায় তিনি আব্রাহাম লিঙ্কনকে কিভাবে মূলত ট্রিবিউট করছে বা সম্মান দিয়েছে। পোয়েট অফ ডেমোক্রেসি, এগুলোই কমন পড়বে, সমস্যা নেই। এই যে মডার্ন পোয়েট বলতে আমাদের মডার্নিজমের যে বৈশিষ্ট্যগুলো, ফ্রি ভার্সের ব্যবহার করে। যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা ছিল ফার্স্ট ইয়ারে, কি ছিল? হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। সেই কবিতাটা ফ্রি ভার্সে লেখা, কারণ বাংলা থেকে যখন ইংলিশে ট্রান্সলেট করছে সেখানে রিদম বা ছন্দের কোনো মিল ছিল না। তো ঠিক এরকম এই মডার্ন এজের কবিতাগুলোতে মানুষ কি করে, আপনি আমি যদি কবিতা লিখতে যাই সবার প্রথমে কি চিন্তা করি, শেষের শব্দটার সাথে একটা মিল করার চেষ্টা করি, ছন্দের মিল রাখার চেষ্টা করি। শুধু ওই ছন্দের মিল দ্বারা কিন্তু রিদম ঠিক থাকে না, বুঝতে পারছেন? রাইম স্কিম ঠিক থাকবে না। তাহলে যদি ঠিক থাকতো তাহলে সবাই কবি হয়ে যেত, তাই না? ইউজ অফ ফ্রি ভার্স,
তারপর দেখেন দেওয়া আছে ফোকাস অন অর্ডিনারি পিপল এন্ড রিয়েল লাইফ, তিনি সাধারণ মানুষদের নিয়ে কথা বলেছে, বাস্তব জীবন সম্পর্কে কথা বলেছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের মধ্যে। তারপর ওই যে মূলত হচ্ছে যে যখন আব্রাহাম লিঙ্কন দেশটা থেকে গৃহযুদ্ধটাকে দূর করলো, তখন মূলত তাকে সবাই হচ্ছে যে মালা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, বিজয় মিছিল করতেছিল। তো এই যে সাধারণ মানুষের কথা আমরা কবিতায় দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে সিম্বলিজম এন্ড ইমাজারি, অলরেডি এই পয়েন্ট আমরা পড়েছি। তারপর হচ্ছে ইমোশনাল এন্ড ন্যাশনাল থিম, এগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, জাস্ট একবার আলোচনা করলেই বা একবার আপনারা রিডিং পড়লেও হয়ে যাবে, এখানে ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। আচ্ছা এরপরে হচ্ছে আমি জাস্ট আজকে দাগাই দেই, আজকে মূলত হচ্ছে অন্যান্য রবার্ট ফ্রস্ট আর কি আছে, লাংস্টন হিউজ। লাংস্টন হিউজ। জি ভাইয়া। ভাইয়া আপনি দাগাই দেন। ধৈর্য শেষ? না ভাইয়া, না দাদা, পড়তে হবে তো সব। না ভাইয়া আপনি জি শেষ ভাইয়া, ওইগুলো করেন, আরো দাগাই আরেকটু দিয়ে ক্লিয়ার তারপর করা আমরা যতটুকু পারি মানে কিছুটা আগায় রাখি এখন। আচ্ছা এরপর হচ্ছে আমাদের আছে কে, রবার্ট ফ্রস্ট। রবার্ট জি ভাইয়া। ফ্রস্ট থেকে মোটামুটি হয়তো 3টা প্রশ্ন পড়লেই হয়ে যাওয়ার কথা, বা 4টা পড়তে হইতে পারে। তার মধ্যে আমাদের প্রথম এই প্রশ্নটা পড়বেন, ডিপিক্ট দ্য থিম অফ এলিয়েনেশন ইন দ্য পোয়েমস রবার্ট ফ্রস্ট। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলি। স্টোরি টেলার 23-এ আসছে, এই যে রুরাল সেটিং, এটা পড়বেন। রুরাল সেটিং কই, মডার্ন পোয়েট কই? Point out the characteristics of Frost poetry which mark him as poet of nature. এটা দরকার নেই, আপাতত থাক। আগে আমরা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে মডার্ন পোয়েট, এই যে এখান থেকে মডার্ন পোয়েট আসার পসিবিলিটি বেশি, এই জন্য হচ্ছে আমাদের ওয়াল্ট হুইটম্যান মডার্ন পোয়েট আসার পসিবিলিটি নাই, এই জন্যই কিন্তু ওইটা দাগাই দেয়নি। বুঝতে পারছেন? জি ভাইয়া। আরেকটা হচ্ছে পোয়েট অফ কমন ম্যান, এই প্রশ্নটা। এই যে 3টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, জি ভাইয়া। আর যদি হচ্ছে পড়তে চান ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েশন, তাহলে ডেথ অফ দ্য হার্টম্যানের এই প্রশ্নটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন মানে পড়তে হবে। এবং এই কবিতাটা মাস্টার্সেও আছে, মাস্টার্সেরও পরীক্ষায় এটা আসে, ক্রিটিক্যালি অ্যানালাইসিস। তাহলে এখানে 4টা হয়ে গেল, একটা এক্সট্রা, মোস্ট ইম্পর্টেন্ট 3টা দিয়েছি, এক্সট্রা দিয়ে দিলাম। এরপরেও যদি মন চায় প্রশ্নটা, হ্যাঁ বলেন। এই প্রশ্নটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আনসারটা দেখে মনে হয়েছিল ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের স্ট্রাকচার, টোন, সিম্বলিজম, সামারি কিছুই নেই। আচ্ছা এগুলো হচ্ছে আমরা ছোট থেকে পড়ে আসছি, তো এটা আমরা কিছু জি ভাইয়া। জিনিস ছোটতে ভুল করি, তখন ওইটা যেটা যেভাবে বুঝাইতে হয় সেটা সেভাবে আপনারা বুঝেছেন। মূলত হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলতে আপনি পুরো কবিতাটা থেকে কি কি জানতেছেন সেটা আলোচনা করা, যেটা অনেকটা ক্রিটিক্যালি অ্যানালাইসিসের মতোই। বুঝতে পারছেন? মানে এখানে আপনার এত বড় একটা কবিতার আপনার ফর্ম এন্ড স্ট্রাকচার দরকার নেই, আপনি অলরেডি আমরা এই পয়েন্টগুলোর দ্বারা থিমটাকে নিয়ে আসছি। আমরা এখানে এই আপনার এখানে আলাদা করে রাইম স্কিম, আলাদা করে হচ্ছে টোন, মুড, এগুলো তো এখানে দরকার নেই। ঠিক আছে ভাই। এখানে আমাদের মেইনলি যেটা দরকার, এখানে মূলত হচ্ছে এই যে বলা হচ্ছে কনসার্ন ফর হিউম্যান রিলেশনশিপ, রেসপন্সিবিলিটি অ্যান্ড মোরালিটি, এই 3টা জিনিস এখানে মোস্ট ইম্পর্টেন্ট, বা হচ্ছে রুরাল সেটিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এখানে আরেকটা প্রশ্নের কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যেমন
হয়ে গেল। থিম অফ এলিয়েনেশন Point out the characteristics of Frost poetry which mark him as a poet of nature. তাকে নেচার পোয়েট বলার জন্য আপনি কোন কোন বৈশিষ্ট্যগুলো বলতে পারেন। তার মধ্যে আমরা একটা রুরাল সেটিং প্রশ্ন পড়তেছি, জি ভাইয়া সেখান থেকে আমাদের এই পয়েন্টগুলো পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা এখানে ওই যে কমন ম্যান একটা প্রশ্ন পড়তেছি, অর্থাৎ বাকি যে প্রশ্নগুলো পড়তেছি সেই জায়গাটা থেকে 19-এর উত্তরটা আমরা করে ফেলতে পারবো। ওকে, হ্যাঁ 22 সালেও আসছিল। হ্যাঁ ওই জন্য বললাম যে 19-এর উত্তরটা আমরা এখান থেকে করে ফেলতে পারবো। কারণ আপনি যদি খেয়াল করেন রুরাল সেটিং, এই রুরাল সেটিংটা আপনার এখানে চলে আসলো নেচারের মধ্যে, এবং রুরাল সেটিং এর মধ্যে আপনি কি কি পয়েন্ট দেখতেছেন দেখেন। রুরাল সেটিং শোজ দ্য লাইফ অফ ফার্মার্স, রুরাল সেটিং বিকামস আ প্লেস অফ ইমাজিনেশন এন্ড এসকেপ। আপনি চাইলে দুইটা পয়েন্টই আপনি ওইখানে ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ব্যবহার করতে পারেন। হিউম্যান রিলেশনশিপ, এটাও এখানে ব্যবহার করা যাবে। সোশ্যাল ডিস্টেন্স, তারপর হচ্ছে এক্সপ্রেসেস লনলিনেস, চয়েস, ইনার স্ট্রাগল, এই 4টা পয়েন্টই আমরা এই প্রশ্নটাতে ব্যবহার করতে পারবো। দেখেন, ফ্রস্ট শোজ নেচার থ্রু রুরাল লাইফ, নেচার বিকামস আ সিম্বল অফ হিউম্যান ইমোশন এন্ড ইমাজিনেশন। এই হিউম্যান ইমোশন এন্ড ইমাজিনেশনের কথা উপরে বললাম না, হিউম্যান রিলেশনশিপ এন্ড সোশ্যাল ডিস্টেন্স, ইমাজিনেশন এন্ড এসকেপ। অর্থাৎ এই যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, এই যে হিউম্যান রিলেশনশিপ এন্ড সোসাইটি, এই যে এই পয়েন্টটা হিউম্যান রিলেশনশিপ এন্ড সোশ্যাল ডিস্টেন্স। তারপর হচ্ছে আমাদের লনলিনেস, চয়েস, ইনার স্ট্রাগল, এই পয়েন্টটা উপরে নাই। আমাদের রুরাল সেটিং এর যে উত্তরটা আপনারা পুরোটাই 19 নম্বরের উত্তরে লিখে ফেলতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া সেমই হয়ে যায় দুইটা। অর্থাৎ বলা যায় 19-22 এই প্রশ্নটা আসছে, পাশাপাশি বলা যায় এটা 18-তে আসছে, 20-এও আসছে। 18, 19, 20, 22। ওকে, তাহলে এখান থেকে মূলত আমি 3টা প্রশ্ন বলেছি। সর্বপ্রথম সেটা হচ্ছে যে রুরাল সেটিং, তারপর হচ্ছে যে ফ্রস্ট এজ এ মডার্ন পোয়েট, তারপর হচ্ছে ফ্রস্ট এজ এ পোয়েট অফ কমন ম্যান। আশা করি 3টা পড়লেই কমন পাওয়ার পসিবিলিটি থাকবে। আমাদের 8টা কমন পড়ার দরকার নেই, 5টা কমন পড়লেই এনাফ। নাকি 8টা কমন দরকার? না ভাইয়া 5টা হলে এরপর লাংস্টন হিউজ থেকে মেইনলি আমি 2টা প্রশ্ন, 3টাই পড়তে হবে। সেটা হচ্ছে যে আমাদের 13, এটা এন্টি রেসিয়ালিজম 23-এ আসছে। হাউ ডাজ লাংস্টন হিউজ এক্সপোজ আগলি অ্যাসপেক্টস অফ আমেরিকান লাইফ, এটা পড়তে হবে। 22-এ আসছে, 18-তে আসছে একটা, 26 নম্বর এস্টিমেশন। মেজর থিম, এই প্রশ্নটা পড়বেন। লিবারেল অ্যাটিটিউড, সিম্বলিজম। কয়টা হলো? 3টা। জি ভাইয়া 3টা হয়ে গেছে। আরেকটা একটু পড়তে বলবো। এই 3টার মধ্যে সবার প্রথমে যেটা বললাম, এই যে আগলি, লাংস্টন হিউজ এক্সপোজ আগলি অ্যাসপেক্টস অফ আমেরিকান লাইফ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা পড়বেন, হয়তো এটা ফাইনালে কমন পেয়ে যাবেন। Give an estimation of Langston Hughes as an American poet with reference, এটা দরকার নেই, এটা যেমনি আসুক ওই প্রশ্নগুলো পড়লে এটা অ্যান্সার করা যাবে। এই যে থিমের প্রশ্নটা পড়তে বলবো, এই 4টা পড়লে এখান থেকে 2টা কমন পাবেন। আর 26 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট নাকি ভাইয়া? 26 আরেকটা হচ্ছে সিম্বলিজম, এটা খালি 21 সাল লেখা আছে। এটা মূলত 17-তে আসছে, 19-এ আসছে, 21-এ আসছে। তারপর হচ্ছে এই যে আমাদের লিবারেলের যে প্রশ্নটা, লিবারাল অ্যাটিটিউড, এগুলো হচ্ছে এগুলো মিস্টেক আসলে। এখানে শুধু 21-এ দেওয়া আছে, এটা হচ্ছে আপনাদের 15-তে আসছে, 19-এ আসছে, 21-এ আসছে। এই 3টা প্রশ্ন যে প্রথমত দিছি, 3টাই মোস্ট ইম্পর্টেন্ট। যে 3টা হচ্ছে যে লিবারাল অ্যাটিটিউড, তারপর হচ্ছে যে এক্সপোজ দ্য আগলি অ্যাসপেক্টস অফ আমেরিকান লাইফ,
আর সিম্বলিজম, এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি একটা প্রশ্ন দেখে নিতে বললাম, সেটা হচ্ছে 28 নাম্বার। আগে ওই তিনটা পড়বেন, পড়ার পর যদি সময় থাকে তাহলে এটা দেখবেন। এটা ওইভাবে অতিরিক্ত ভাবে পড়ার দরকার নাই, কারণ এখানে যে মেজর থিমগুলোর কথা বলা হয়েছে এগুলো আপনারা এমনিতেই অন্যান্য কবিতাগুলো পড়লে এই থিমগুলো উঠে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। অর্থাৎ মেইনলি এখানে আমরা লাংস্টন হিউজ থেকে পড়বো 3টা, তারপর রবার্ট ফ্রস্ট থেকে আমি দাগাই দিছি কয়টা, 3টা, আর একটা এক্সট্রা দিছি, সবগুলো থেকে তিনটা। একটা এক্সট্রা দিছি যেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ওকে, ধরেন যে 7টা হইলো, 7টা ইমিলি ডিকিনসন থেকে 3টা, 10টা, তারপর ওয়াল্ট হুইটম্যান থেকে 3টা, 13টা। এই 13টা থেকে পড়লে আশা করি 7টা 8টা প্রশ্ন বা 5টা তো কমন থাকবেই, 7টা বা 8টাই কমন পেয়ে যেতে পারেন। ওকে, জি ভাইয়া। এখন কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, শেষ করে দেন, 11টা এগুলো বাজতেছে। যদি ক্লিয়ার করেন আপনাদের শর্ট গুলো হয়ে যাবে, কারণ না শর্ট ভাইয়া, আপনি শর্ট লাগাই দেন। শর্ট আসলে ওইভাবে আলাদা করে দাগাই দেওয়ার কিছুই নেই, কারণ শর্ট দাগাই দিতে গেলে এত প্রশ্ন হবে। অমনি লাগাই দেন, সমস্যা নাই, আপনি অমনি দেন। সব পড়ার চাইতে 2-4টা ছাড়া ভালো। 2-4টা ছাড়বেন কেমনে? এই যে 18-20 আসছে, এটাও পড়তে হবে। এই যে এক্সপ্রেস হার লাভ, অয়েল নাইটস পড়তে হবে। অ্যালকোহল এনথুইজম অফ ড্রিঙ্কিং, এটাও পড়তে হবে। এই যে 16-18তে আসছে, এটাও পড়তে হবে। 14-20 আসছে, এটাও পড়তে হবে। তাহলে ভাইয়া আপনি পড়তে হবে না কোনটা সেটা বলেন। হ্যাঁ, সেটা বলা যায়। 6 নাম্বারটা চাইলে বাদ দিতে পারেন যদি মন চায়, কারণ এটা ব্রড পড়লে আপনারা লিখতে পারবেন, কারণ ব্রড থেকে চলে আসবে। এই যে 7 নাম্বার পড়তে হবে না, 6-7 বাদ ধরেন। এই যে এখান থেকে 8টা প্রশ্ন আছে, 2টা বাদ দিছি। থ্যাংক ইউ ভাইয়া। কারণ শর্ট বাদ দেওয়ার মতো কিচ্ছু নাই, কারণ শর্ট গুলো দেখেন রিপিট খুবই কম হয়। এই যে একটা আসছে 14, ভাইয়া 18, সমস্যা নাই, 23, পার্ট 14, সিটা 18। সুন্দর করে পড়লে, আমি তো সবগুলা পরীক্ষাতে শর্ট দেখি নাই বললেই চলে, ওইটা থেকেই হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, শেষ করেন। আচ্ছা, এই যে একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলে দিই, জানেন এটা সিম্বল, হুইটম্যানের সিম্বল ব্রড পড়বেন। ব্রডে তো মনে হয় সিম্বল আমি পড়তে বললাম না? না বলি নাই। লাংস্টনের সিম্বল বলছেন ভাইয়া। এই যে এটা পড়বেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 3বার আসছে, 13, 17, 20। এই যে আরেকটা, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। বাকি এগুলো আসলে পড়তে হবে, উপায় নেই। ঠিক আছে ভাইয়া, 23 বাদ দিয়ে সবগুলাই একবার করে দেখে যাবো, সমস্যা নেই। আফুর 7 মিটে গেছে ভাইয়া, ক্লাস শেষ করে দেন। ঠিক আছে, ভাইয়া আমি আগামী। শুধু শর্টের শুধু প্রথম প্যারাটা দেখা যায়, আচ্ছা, আর এখন কথা হচ্ছে লাস্টের যে প্যারা। প্রথম প্যারাটা না, আপনি যদি শর্ট পড়েন এই মেইন বডিটা পড়বেন, এই যে এটা, এই মেইন বডিগুলো পড়বেন সব সময়, কারণ শুরুতে ইন্ট্রোডাকশন আছে, পরে কনক্লুশন আছে, প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আছে, দেখেন এই যে মেইন বডি। ভাইয়া আপনার আপু ডাকতেছে, বাসায় যান। তো এখন কথা হচ্ছে যে আগামীকাল ক্লাস করবেন রবার্ট ফ্রস্ট আর লাংস্টন হিউজ। জি ভাইয়া। জি ভাইয়া, দুপুর টাইমে আপনার যখন সময় হয় একটা সময় নিন। আচ্ছা, আমি টাইম জানাই দিব। রাত্রে না, কারণ পরীক্ষার আগের দিন তো রাত্রে না পড়াটাই ভালো। রাতে নিব না, দিনের মধ্যেই নিব। জি ভাইয়া। সকালের টাইমটা বেস্ট ভাইয়া, বিকেল থেকে পড়তে, দুপুর থেকে পড়তে বসি। আচ্ছা, আমরা ইমিলি ডিকিনসন থেকে কোন কোন প্রশ্নগুলো বলছি? as a poet of nature, treatment of death, আচ্ছা, নাম্বারগুলো বলেন তাও হবে। মিস্টিসিজম, 4, 5, 6। 4, 5, 6। মিস্টিসিজম, পোয়েট অফ নেচার, আরেকটা ট্রিটমেন্ট অফ ডেথ। ট্রিটমেন্ট অফ ডেথ।
যে একজন কমেন্ট করছিল এই জন্য রিপিট করলাম। আচ্ছা, তাহলে আগামীকাল আমি আমার আইডিতেই পোস্ট করে দিব, আপনারা একটু খেয়াল রাখবেন, গ্রুপেও জানাই দিব, যারা যারা ক্লাস করতে ইচ্ছুক যুক্ত হয়ে যাবেন। ওকে, তো তাহলে আজকে এ পর্যন্তই, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।